মিস ইভানা হক আর আমি দুজন মিলে তোমাদের পড়াবো, মানে টোটাল চ্যাপ্টার 16 চ্যাপ্টার, টোটাল নাম্বার অফ চ্যাপ্টার চ্যাপ্টার 16 না। দেখো বইটা খুলো, বইটা খুলে পেজ নাম্বারে যাও, আমার সাথে বই খোলা রাখবে নাহলে ঝামেলা হবে। বইয়ের পেজ নাম্বার রোমান 3-তে আসো, প্রথম দিকে একদম রোমান 3 কন্টেন্ট। জি স্যার, 16 চ্যাপ্টার। 15 না 16 চ্যাপ্টার, ষোলোটা 16 চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার 16। ওকে, টোটাল 16 চ্যাপ্টার। তবে আমি তোমাদেরকে পড়াবো নাম্বার চ্যাপ্টার নাম্বার 1, ই করে নাও, নোট করো। চ্যাপ্টার নাম্বার 1 বইতেও ঠিক দিতে পারো, আমার লিখে SMS টি। চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 5, চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 12, চ্যাপ্টার নাম্বার 13, চ্যাপ্টার নাম্বার 14, চ্যাপ্টার নাম্বার 15 আর চ্যাপ্টার নাম্বার 16। এই 8টা চ্যাপ্টার আমি পড়াবো তোমাদেরকে। ওকে, ওকে স্যার। আর বাকি যে পড়াবেন ওই যে আপনাদের ইভানা হক পড়াবেন 2, 3, 4, হ্যাঁ, চ্যাপ্টার 2, জি। 4, 6, 7, 8 and 10 আর 11। একটু লিখে নাও, দুইটা 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 দুটো কলম করে ফেলো। আমি জি। SMS টি দাও আর ইভানা হক, এইচ ইভানা EH লেখো একদিকে, আর একদিকে SMS টি লেখো, লেখে নিচে নিচে লিখলাম। আমারটাতে লেখো 1, 5, 9, 12 to 16। ওকে, ওকে স্যার। ওকে। আর উনি পড়াবেন 2, 3, 4, 6, 7, 8, 10, 11। ওকে, উনি যদি আবার ভুলে গেলে মনে করে দিও। আমি কিন্তু আমারটা বলে দিলাম, আমারটা আমি আপ টু 1 থেকে 16 পর্যন্ত কোন কোন চ্যাপ্টার পড়াবো সেটা আমি বলে দিলাম। ওকে, ওকে স্যার। নোট করে রাখো। কেন শুনো, একবারই ক্লাস করবা, একবারই পরীক্ষা দিবা, আর একবারই পাস করতে হবে। আমার কাজ হলো হাউ টু পাস দ্য এক্সাম ভেরি কুইকলি। ওই যে আবার একবার ক্লাস করবা আর একবার পরীক্ষা দিবা আর একবার পাস করবা, তা হবে না। আমার পরীক্ষায় সবাইকে পাস করো, আমার স্টুডেন্ট 200 স্টুডেন্ট। আমি জানতে চাই তোমাদের টেলিফোন নাম্বার রাখবো, মোবাইল রাখবো, কনগ্রাচুলেশন জানানোর জন্য আর যোগাযোগ রাখার স্যার জন্য। আপনার নাম্বারটা দিয়ে দিলে ভালো হতো। আর কোনটা, টেলিফোন নাম্বার না ইমেল নাম্বার? জি। স্যার ইমেল হোয়াটসঅ্যাপ আর ইমেল দুইটাই। দুটাই না? ঠিক আছে, ইমেল নাম্বার আর ইলেভেন নাম্বার আমি দিয়ে দেবো। ওকে, রিসেন্টলি দিয়ে দেবো, ওই যে শিখে থাকবো। ওকে, স্যার চ্যাট বক্সে লিখে দিতে পারেন। লিখে দিতে পারি কিন্তু থাক না, আজকে থাক, আমি পরে বলে দেবো। আচ্ছা আচ্ছা। এখন আচ্ছা ঠিক আছে। ক্লাসের দিকে চলে যাই, কারণ অনেক অনেক পড়া, অনেক পড়া। ফার্স্ট চ্যাপ্টার তো কঠিন, সবচেয়ে বেশি মানে খাটুনিটা বেশি ফার্স্ট চ্যাপ্টারে। কেন ফার্স্ট চ্যাপ্টার বুঝতেই অনেক টাইম চলে যায়, কিন্তু তোমাদের আমি বোঝানোর জন্য এই যে ছবিটা দিয়েছি। আজকে ফার্স্ট চ্যাপ্টার হলো কনসেপ্ট, of and need for the assurance, need for assurance. ওকে, নিডস ফর অ্যাসুরেন্স, অ্যাসুরেন্সের নিডসটা কি? তো অ্যাসুরেন্সের আগে আমরা দেখবো যে চ্যাপ্টার বই নাম্বারে আসো, বইয়ের এই যে রোমান 5-এ আসো। বইয়ে সবাই বই খোলা রাখো, রোমান 5 আসছো? বইয়ের ইন্ট্রোডাকশন, রোমান 5 নিচে আছে, দেখো রোমান 5 পেজ নাম্বার। ঠিক। মানে সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট হতে গেলে তোমাকে সিএ কোয়ালিফিকেশনের 4টা রুল আছে, 4টা পয়েন্ট আছে। এটা একটা হলো প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইউ আর অল প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কেন প্র্যাকটিক্যাল ওয়ার্ক ছাড়া তোমরা করতে পারবে না, কারণ এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্কটা মেন ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো কি, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড বিজনেস মডেল। অ্যাকাউন্টেন্সির উপরে অ্যান্ড বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের উপরে তোমাদের মানে এটা কি বলবো, একটা ব্যাপক একটা থাকতে হবে, অ্যাডভান্স নলেজ থাকতে হবে এগুলোর উপর। মানে এগুলোর উপরে তোমাদের ব্যাপক কালচার থাকতে হবে। ওকে, অ্যাকাউন্টেন্সির উপরে তো থাকবেই, আর অন্যান্য আরেকটা জিনিস করতে হবে যে ইথিক্স। ইথিক্সটা মেন, হ্যাঁ, ইথিক্সের উপরে কোশ্চেন থাকবে, অনেকগুলোই কোশ্চেন থাকবে, ইথিক্স থেকে কোশ্চেন থাকবেই, কনফার্ম থাকবে। যেটা ওই যে 15-16 যা দিয়েছি না, আমি যে বললাম চ্যাপ্টার নাম্বার, চ্যাপ্টার নাম্বার 12, আমি যে কটা চ্যাপ্টার দিয়েছি সবগুলো থেকে কোশ্চেন থাকবে পরীক্ষায়, আগেই বলে দিলাম। আমি যে যে 8টা চ্যাপ্টার দিলাম না, এই 8টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে। ওকে, এবং ক্রিটিক্যাল কোশ্চেন মানে ওই যে ছোট ছোট প্রশ্ন, দ্যাট ইজ প্রশ্নের সাথে অ্যান্সার দেওয়া থাকবে, ওটাও তোমাদেরকে জাস্ট মানে করতে হবে, টিক দিয়ে ঠিক করতে হবে যে হ্যাঁ এটাই কারেক্ট। একটা কোশ্চেনের অ্যান্সার দুটো দেওয়া থাকবে বা একটা প্যারা দেওয়া থাকবে, প্যারাটা পড়ে এটা কি ট্রু না ফলস, এটা প্যারা এখান থেকে তুলে দিবে একটা প্যারা, বুঝলো, বই থেকে যে আছে না, বই তোমাদের প্রায় একজাক্টলি আরম্ভ হবে পেজ নাম্বার 2 থেকে, পেজ নাম্বার 1, 2 থেকে, 2 থেকে হবে। পেজ নাম্বার 2 থেকে যেগুলো আছে ওগুলো, ওগুলোর মধ্যে দিয়ে একটা প্যারা তুলে দিবে, যে কোনো একটা প্যারা তুলে দিয়ে বলবে যে এটা ট্রু না, ট্রু অর ফলস। তোমাদের ওইটুকু বলতে হবে, ফলস থাকলে ফলসে টিক দিবা, ট্রু থাকলে ট্রু এ ফলস দিবা। ওকে, কেউ কথা বলবে ওকে না। স্যার। আমার সাথে কথা বলতে হবে না, তো আমি বুঝবো যে তোমরা শুনতে পাচ্ছ না। ওকে, জি স্যার। ওকে। কথা হলো যে কনসেপ্ট অ্যান্ড নিডস ফর অ্যাসুরেন্স, এখানে তোমাদেরকে আগে বুঝতে হবে, এটাও আছে বইয়েতে।
এখানে দেখতে পাচ্ছি হোয়াট ইজ অ্যাসুরেন্স, প্রিয়াম্বলে দিয়েছি আমি, ক্যান অ্যাসুরেন্স engagement is on in which the practitioner express a conclusion designed to enhance the degree of the confidence of the intended users other than the responsible party about the outcome and evaluation and measurement of the subject matter against criteria. এখন এই যে এখানে যদি প্রথমে যাও তাহলে সাবজেক্ট ম্যাটার হোয়াট ইজ, তার কি কি এলিমেন্টে যেতে হবে, এটা যদি বুঝতে চাও তাহলে এমনি বুঝতে পারবে না, তোমাকে কি এলিমেন্টটা জানতে হবে। হোয়াট আর দি ডিফারেন্ট পার্টিজ ইনভলভ ফর রিলেশনশিপ, তাই না? কি ইনভলভটা যদি তুমি ভালো করে জানো তার ডেফিনেশনটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো আগে কি ইনভলভমেন্টটা দেখো। ইনভলভমেন্টটা কি হলো, থ্রি পার্টিজ ইন রিলেশনশিপ, তাই না? কারা? ডিরেক্টর, অডিটর, শেয়ার হোল্ডার। ডিরেক্টর, হ্যাঁ, যারা কি ডিরেক্টর তারা কারা? যারা সার্ভিস দেয়, তাই না? জি সার্ভিস ওরিয়েন্টেড। অডিটর মানে অডিটর, যারা অডিট করবে। আর শেয়ার হোল্ডার মানে যারা ইকুইটি হোল্ডার, যারা শেয়ার হোল্ডার মানে ওনার। ওকে, এখন এই তিন পার্টির তিন ব্যাচের ব্যাপার, ডিরেক্টররা কাজ করবে ঠিক মতো শেয়ার হোল্ডারদের নির্দেশনা মেনে, এবং অডিটররা অডিট করবে। তো এখানে থ্রি পার্টির কম্বিনেশন রিলেশনশিপ। তাহলে ওই কি পয়েন্টে তুমি জানো, তুমি ডেফিনেশন ভুলে গেছো, পরীক্ষায় আসছে ডেফিনেশন লেখা, তোমাদের মধ্যে আসবে না, তোমাদের এখানে টিক মারতে হবে যে পার্টি রিলেশনশিপ। ডাইরেক্টর অডিটর অনারশিপ না দিয়ে অন্য জায়গাতে বসে দিল, ম্যানেজার, হ্যাঁ, অডিটর এন্ড আদার বসে দিল, তাহলে তুমি বলবে নো, এটা ফলস। ওকে, জি পরীক্ষা অ্যান্সারটা হবে এই ধরনের, ট্রু, ট্রু অর ফলস। সাবজেক্ট ম্যাটার মানে কি? হোল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তুমি যে অডিট করতে যাচ্ছ, তো অডিট তো তোমরা করছো না? তো একই সেম জিনিস, তাই না? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স, এই ব্যালেন্স শিট তো এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যান্ড কম্প্রিহেনসিভ ইনকাম, তাই না? অ্যান্ড চেঞ্জ অফ দি ইকুইটি, অ্যান্ড চেঞ্জ দ্যাট ইজ ফান্ড ফ্লো, তাই না? তো এই যে স্টেটমেন্ট গুলো, এগুলো অ্যাজ এ হোল হলো কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, এরপরে আবার নোটস টু দি অ্যাকাউন্টস থাকবে, এগুলো সবগুলো হলো সাবজেক্ট ম্যাটারের আন্ডার। ওকে, তাহলে হোয়াট ইজ সাবজেক্ট ম্যাটার, দেন এই যে তুমি যে ভুলে গেছো, তাহলে হোল হোল থিং অফ দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা লিখবে, এইটুকু লিখবে। ওকে, জি এক লাইন 2 লাইনে লিখতে হবে, তোমাদেরকে ওই যে পড়ে পড়ে শিখবা তা হবে না। আমি যেটা বলবো ওইটা বলবো, থ্রি পার্টির কম্বিনেশন কি কি হবে, তখন বলবা যে ডাইরেক্টর, অডিটর, শেয়ার হোল্ডার। সাবজেক্ট ম্যাটারটা কি হবে, যে হোল থিং অফ দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হোয়াট আর দি এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হোয়াট আর দি মানে সাবজেক্ট ম্যাটার মানে কি থাকবে ওর মধ্যে, তাই না? ওর মধ্যে থাকবে তোমার ফাইন্যান্সিয়াল পজিশন, তাই না? ফুল পজিশন অফ ফাইন্যান্সিয়াল পজিশন, দ্যাট উইন্ডো ড্রেসিং, দ্যাট ইজ ব্যালেন্স শিট, অ্যান্ড থাকবে কম্প্রিহেন্সিভ ইনকাম, দেন নোটস টু দি অ্যাকাউন্ট, নোটগুলো থাকবে, দেন কি থাকবে, চেঞ্জ অফ ইকুইটি, দেন ফান্ড ফ্লো। ওকে, এগুলো সব কিছুর কম্বিনেশন, সবগুলো মিলিয়ে হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, জি স্যার। স্যার করতে হবে তো, না বললে তো আমার সাথে একটু হু হা করবা, নাহলে হবে না। কেন থাকবে এটা, এটা তোমার মুখস্থ করে, তোমাকে যে এখন প্রশ্ন করে যে কেউ দিকে জিজ্ঞাসা করে না কেন, এনি পার্সন জিজ্ঞাসা করলে কি বলবে যে সব সাবজেক্ট ম্যাটার অফ অডিট অ্যাসুরেন্স, হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ অডিট অ্যাসুরেন্স, তাহলে তুমি বলবা কি, হোল থিং অফ দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দি কি অ্যাসুরেন্স। ওকে, কেন এর অ্যাসুরেন্স তুমি করতে গিয়ে তোমার তিনটা জিনিসই দেখতে হবে, নট অনলি আদারওয়াইজ, তোমার সবই দেখতে হবে, তাই না? তোমার এবং দেখবা যে এভরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর সেম, বাট ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট টাইপ অফ থিংস, তাই না? অ্যাকচুয়াল এইটা একই সেম, বাট থিমটা সেম, বাট এক এক অর্গানাইজেশন দেখবা এক এক রকম ভাবে করতে হয়, রিপোর্টটা করতে হয় এক এক অর্গানাইজেশন এক এক রকম, বাট সেম থিং। ওকে, তারপর একটা দেখতে হবে সুইটেবল ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসবে তোমার ল, হ্যাঁ, রেগুলেশন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো, যতগুলো স্ট্যান্ডার্ড আছে, আইএফআরএস, আইএসএ, এগুলো আসবে। ওকে, আইএসএ, IAS, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ড, অ্যান্ড IFRS। ওকে, ওকে, আর থাকবে প্রেজেন্ট ল, প্রেজেন্ট ল গুলো থাকবে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো থাকবে, এগুলো এগুলো যদি বলে হঠাৎ সুইটেবল, কি বলবো, ক্রাইটেরিয়া কি গুলো থাকবে ওর মধ্যে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হোয়াট আর দি সুইটেবল ক্রাইটেরিয়া অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই যে এগুলোর ইমপ্লিকেশন দিতে হবে, ল ঠিক মতো মেনে চলেছে কিনা, স্ট্যান্ডার্ড গুলো ঠিক মতো ফলো করেছে কিনা, এগুলোর ইমপ্লিকেশন তোমাদের করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। অডিটিং এর কাজই হলো এগুলো। দেন তুমি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট কনফিডেন্স এভিডেন্স, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, এখন দেখছো না, এখন তো এফআরসি লেগেছে পিছনে, তাই না? জানো এফআরসি সম্বন্ধে আইডিয়া আছে? এফআরসি নাই, ফাইন্যান্সিয়াল ও রিপোর্টিং, স্যার। স্ট্যান্ডার্ড হলো এফআরসি। লিখবা আমার সাথে কিন্তু, লিখবা, লিখবা, তোমাদের হাত যত চালু থাকবে তত তাড়াতাড়ি পাস করবা। হ্যাঁ, লিখবা যে স্যার
10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন সব 10টাই পারি, কিন্তু 5টা লিখলাম আর 5টা পারলাম না, সময় নেই। টাইম কনস্ট্যান্ট এত যে বড় কথা না, মানে তোমার ছেলে পেলে পাস করতে পারছে না, অনলি ফর দ্যাট টাইম কনস্ট্যান্ট। হ্যাঁ, তুমি 10টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবা, বাট তুমি টাইম নষ্ট করে ফেলেছো। তোমাকে অ্যালোকেশন করে দেবে কোশ্চিন কটা এবং আমাকে কয় সেকেন্ড পাবো, একটা কোশ্চিনের অ্যান্সার দিতে কয় সেকেন্ড পাবো। আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি যে আমি সিসা পরীক্ষা দিলাম, তাই না? সিসা পরীক্ষা তোমরাও দিবা সিসা, আমি সবাইকে মানে এই করবো, মানে সবাইকেই আমি উৎসাহিত করবো যে যারা তোমরা নট অনলি তোমাদের অডিটে তোমাদের ইয়েতেও থাকতে হবে, ফাইন্যান্স এই সিসাটাও হতে হবে, যদি বাই সাইড পারো দিয়ে দিবা, বুঝলা? ওই মাস্টার্স বিকম অনার্স যারা করেছো করে ঢুকেছো, যারা ইন্টারমিডিয়েট করে ঢুকেছো, ওকে দ্যাটস ওকে, তোমরা অন্যগুলো করো, বুঝছো? যেন তোমাদের ওই যে ডিগ্রি করলে একটা ভালো যে কোয়ালিফিকেশন বাড়ছে এই আর কি, কিন্তু বাট কোনো কাজে লাগবে না। তুমি যদি সিএ করে প্রফেশনে চলে যাও, দেন তোমার এনাফ, এটা বিরাট ডিগ্রি। ওকে, তারপর যদি পারো আইসিডব্লিউ করলে, ওটাও করতে বলবো আমি। ওকে, তো আমি জি যেটা স্যার। বলছি, ফার্স্ট পেজে নাম্বার 5 ইন্ট্রোডাকশনে ছিলাম, 5-এর ইন্ট্রোডাকশনে ছিলাম না? ওখানে দেখো যে একটা একটা ছক দেওয়া আছে, সেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। একদিকে আছে অ্যাকাউন্টিং, ফিনান্স অ্যান্ড বিজনেস মডিউল, একটা আছে ইথিক্স অ্যান্ড প্রফেশনাল এক্সপেক্টিজম। এই এক্সপেক্টিজমটা বুঝো, এই যে তোমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স মানে প্রফেশনাল যে নিয়ম কানুন আছে তার বাইরে তোমরা কেউ যেন ভাইলেশন না করো, তাই না? রুল ভাইলেশন করলে এগুলো শাস্তি আছে। প্রফেশনাল ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হবে তোমরা। ট্রেনিং, সিম্পোজিয়াম, লেকচার এগুলো মিস করবে না। তারপরে ট্রেনিং যত রকমের হবে ইনস্টিটিউটে, সবগুলো অ্যাটেন্ড করবে। আমি ইনস্টিটিউটকে বলে দিয়েছি যে ছাত্ররা যেন অ্যাটেন্ড করতে পারে, তাদের ফি ওই 5,000 করা যাবে না, 1,500-র মধ্যে রাখতে হবে। তাই আমি গতদিন আমি বলে এসেছি আর কি, যে ফি কমাতে হবে, যেন প্রত্যেক স্টুডেন্ট প্রতিটা আইটেমে একসাথে অংশগ্রহণ করতে পারে। কেন তোমরা ফি করবা 5,000, 10,000, তাহলে হবে? তাহলে তো ইন্টারেস্টেড হবে না, ছেলেপেলে আসবে না, তাই কি না? ঠিক আছে না? জি স্যার। সবাইকে এই জিনিসগুলো করতে, আমি এটা খুব ঝাড়ি মারছি। গত সপ্তাহে গেছিলাম, গিয়ে বলেছি যে ফি কমাতে হবে, ফি 1,000, ম্যাক্সিমাম 1,000, তার বেশি হবে না। হুম, তো এইটা আর কি। তো যাই হোক, তারপর একটা দেখো সেকেন্ড পেজে একটা আছে, দেখো অ্যাডভান্স লেভেল, প্রফেশনাল লেভেল অ্যান্ড সার্টিফিকেট লেভেল, তাইছো? পেজ নাম্বার 8, জি ওই যে রোমান পেজ 8। এটা কি যে অ্যাডভান্সে অনেকে ভুল করো, যে কত নাম্বার পড়ি, তুমি অ্যাকাউন্টিং দিবা, তোমার পেপার নাম্বার কত? কেউ পেপার নাম্বার লেখে না, পেপার নাম্বার হলো 1। ওকে, তাহলে এই অ্যাসুরেন্স পেপার নাম্বার কত? পরীক্ষার হলে খাতায় লেখে না, পেপার নাম্বার গ্যাপ রাখে, এগুলোর জন্য নাম্বার কাটা যাবে। তো অ্যাকাউন্টিং পেপার নাম্বার 1, অ্যাসুরেন্স পেপার নাম্বার 2, ম্যানেজমেন্ট ইনফরমেশন পেপার নাম্বার 3, বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স, তাই না? এটা পেপার নাম্বার 4, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন 5, বিজনেস ল 6, অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 7। এখন তুমি যদি ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা দাও, তাহলে পরীক্ষার পেপারে লিখবা পেপার নাম্বার 7। ওকে, বুঝাতে পারলাম? Yes, sir. আমি তো ভাবছি শুনতে পাচ্ছ না জি তোমরা, স্যার। একজন আগে বলে দিবা। ভালো তো। হ্যাঁ, তো যাই স্যার হোক, যে আপনার কথা মাঝে মাঝে মাফেল হয়ে আসতেছে, ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার কেন আসছে না এটা দেখতে হবে, এটা সিস্টেমে প্রবলেম হচ্ছে, এটা আমি দেখবো। তুমি এখন দেখতে গেলে পড়ার ক্লাসের টাইম অনেক নষ্ট হয়ে যাবে, তোমরা একটু কষ্ট করে শোনো। শোনা যায় কিনা, একটু শোনা যায় কিনা? স্যার আপনি একটু ধীরে ধীরে বললে ভালো হইতো, এমনিতে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, তার মধ্যে আবার স্পিডে কথা আসতেছে। আমি স্পিডে বলি এই জন্য যে টাইম এত শর্ট যে বলা কথা, তোমাদেরকে তো পুরোটা শেষ করতে হবে, তাই না? তো এই নিয়ে আমি আস্তে আস্তেই বলছি যে এই যে 3টা মডিউল দেওয়া আছে, সে নাম্বার রোমান পেজ নাম্বার 8-এ, তাইছো? জি জি স্যার, স্যার। পেয়েছি। সার্টিফিকেট লেভেলে কি কি পেপার, প্রফেশনাল লেভেলে কি কি পেপার এবং অ্যাডভান্স লেভেলে কি কি পেপার, তাই না? দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। ওকে, আর পরে পরে দেখে দিব। যেমন প্রফেশনাল লেভেল দেখ, আমি সার্টিফিকেট লেভেলটা পড়ে দিলাম। অ্যাকাউন্টিং হলো 1 নাম্বার, 2 নাম্বার হলো অ্যাসুরেন্স, 3 নাম্বার ম্যানেজমেন্ট ইনফরমেশন, 4 নাম্বার বিজনেস অ্যান্ড টেকনোলজি ফাইন্যান্স, প্রিন্সিপাল ট্যাক্সেশন 5, অ্যান্ড বিজনেস ল 6, অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 7। ওকে, এখন তোমরা পরীক্ষার হলে যখন খাতা লিখবা, সিগনেচার দিবা, পেপারের নাম লিখবা, সবকিছু লিখবা না, তখন লিখবা পেপার নাম্বারটা, পেপার নাম্বার কত, এখানে সবাই গ্যাপ রাখো। তাহলে পেপার নাম্বারটা জেনে যাবা যে আমি অ্যাকাউন্টিং দিচ্ছি, তার মানে পেপার নাম্বার 1। আমি ইনফরমেশন টেকনোলজি দিচ্ছি, না পেপার নাম্বার 7। ওকে, বুঝাতে পারছি? তোমরা ক্লিয়ার হয়েছো আমার এই কথা? জি জি স্যার। স্যার। এটা এসুরেন্স কি স্যার 4 নম্বরে? হ্যাঁ, এসুরেন্স কি 4 নম্বরে স্যার? অ্যাসুরেন্স 2 নাম্বার। ওটা দেখো না, পেজ 2 নাম্বার। নম্বর। আমার সাথে বই খুলতে হবে, না পারবা না, স্কেচ করতে পারবা না। পরীক্ষা পাস করতে গেলে আমার সাথে বই খোলা রাখতে হবে। বই খুলো, পেজ নাম্বার, রোমান পেজ নাম্বার 8, বুঝেছো? এই স্যার এখানে তো অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এরপরে প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন আছে 3 অ্যাকাউন্টিং নম্বরে। 1 নাম্বার, লিখে নাও, ওখানে লিখে নাও, বসে আমার সাথে লিখে নাও। অ্যাকাউন্টিং হলো 1 নাম্বার, লেখো, পাশে লেখো 1, 1 নম্বর 1 1। লেখো। অ্যাসুরেন্স 2,
Presidents 2, ম্যানেজমেন্ট ইনফরমেশন 3, 3, বিজনেস টেকনোলজি 4, 4, ট্যাক্সেশন 5, 5, বিজনেস ল 6, আর ইনফরমেশন 6. 7। ওকে, এখন তুমি ধরো জি বিজনেস স্যার, বিজনেস ল পরীক্ষা দিবা, তখন পেপারে লিখবা 6, পেপার নাম্বার 6। তুমি ধরো জি বিজনেস স্যার, টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স লিখবা জি পরীক্ষা স্যার দিবা, সেখানে লিখবা পেপার নাম্বার 4। অনেকে দেয় না, এর জন্য 1 নাম্বার কাটা যায়। কাট 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 দিয়ে দেবো না, মিশামিশি নাম্বার কাটতে দেবো না। অনেকে জানো না, এটা অনেকে জানে না, যার জন্য এটা করে। হ্যাঁ, তো দেয়ার আর 7 এক্সাম। হ্যাঁ, এক্সাম লেভেল অফ দি সার্টিফাইড লেভেলে। ওকে, আমরা চলে যাই মেন এতে, কনসেপ্টে চলে যাই, মেন স্টাডিতে চলে যাই, যে আমরা চলে যাই কোথায় যাবো। আচ্ছা, এটা একটু সামারি করে দিই। তাই লাস্ট কি এলিমেন্ট হলো রিটার্ন রিপোর্ট। ওকে, যেটা অডিট রিপোর্ট বলি আমরা। ক্লিয়ার? আর সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স এগুলো পাবা কোথায়? প্রেসক্রাইবলি দেওয়া আছে আইএসএ 500-এ। আইএসএ 500 এবার যথেষ্ট করে ফেলবা। ওকে, ভালো করে পড়ে বইয়ে টয়ে দাগ দাগ দিয়ে সুন্দর করে সামারি করে ফেলবা। ওকে, জি স্যার, তাহলে তোমার কি হবে? কি এলিমেন্ট কটা হলো? 1 2 3 4 5, 5টা আছে না? এই 5টা কি এলিমেন্টকে আবার ওই যে বাইরে দিয়ে দিয়ে কি এলিমেন্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ফার্স্ট নাম্বার 3 কি এলিমেন্টের মধ্যে হলো ডাইরেক্টর, অডিটর, শেয়ার হোল্ডার। সাবজেক্ট ম্যাটার হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ হোল। অ্যান্ড সুইটেবল ক্রাইটেরিয়া হলো ল, রেগুলেশন, এই যে গভর্নমেন্টের ল, রেগুলেশন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো, এটা ঠিক মতো তোমরা ফুলফিল করেছো কিনা। এবং সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, হোয়াট ইজ দিস? ইটস এ আইএসএ 500। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, তুমি কতটুকু এভিডেন্স দেখবা? তুমি যে অডিট করতে গিয়ে কতটুকু দেখবা? তাহলে গেলা টেক দিয়ে চলে এলে তা হবে না, তোমাকে এভিডেন্স কালেকশন করতে হবে। তাহলে এটা কোথায় পাবা? 500, আইএসএ 500-এ সব ডিটেল দেওয়া আছে, বুঝলা? এটাকে ভালো করে পড়বা। ওকে, ওকে স্যার, দেন এগুলো হয়ে যাওয়ার পরে তুমি রিপোর্ট লিখতে পারবে। তো রিপোর্ট, গতানুগতিক রিপোর্ট তো থাকেই, তাই না? তার তার সাথে তোমার কোয়ালিফাই করতে হবে। রিপোর্টের মধ্যে তোমার যত কারুকার্য সব রিপোর্টে লিখবা। রিপোর্টের মধ্যে 1 2 3 4 5 6 করে লিখবা। ওকে, আর রিপোর্টে যে একটা গদ বাঁধা নিয়ম আছে না, গদ বাঁধা রিপোর্ট আছে, যে 6টা পয়েন্ট, 6 পয়েন্ট আছে না 5 পয়েন্ট আছে, দেখো একই কথা লেখো না রিপোর্টের মধ্যে। রিপোর্ট বানাও নেই, কেউ করে নেই, নো না স্যার স্যার, রিপোর্ট কেউ করো নেই, অল আর নিউ। রিপোর্টে দেখবা যে একটা গদ বাঁধা ছক যায় 6টা 5টা 6টা পয়েন্টে। একটা এক নম্বর ওই রিপোর্টের থেকে ওগুলো বলতে হয়। এটা আমি আরেকদিন নেক্সট ডেতে বলবো সুন্দর করে। আর কেন, যেগুলো তোমার এগুলো ভালো করে জানতে হবে তোমাদের, কারণ রিপোর্ট তো তোমরা তৈরি করো আগে। আজকে জি স্যার বলো, কি যেন বললা, বলো ক্লিয়ার বলো না, কি বলবো? নো হেজিটেট, হাউ টু পাস দি এক্সাম ভেরি কুইকলি। এটাই হলো আমার আমার থিওরি। আমার এই হলো যে তোমাদেরকে কিভাবে একটা ক্লাসেই পাস করে দিতে পারবো, কিভাবে পাস করবো এটা নিয়ে। আর আমার ক্লাস খুব মাইন্ডলি খেয়াল করবা, পড়বা এবং স্টাডি করবা আমি যেভাবে গাইডলাইন দেবো। তাহলে 500, আইএসএ 500 তোমাদের পড়তে হবে। ওকে, আজকের আজকের ওকে স্যার আজকে থেকে শুরু করবো। আইএসএ 500 কোথায় আছে? ইন্টারনেটে। তোমাদের সবার বাড়িতে হাউস টিউটর আছে, আমাদের সময় তো হাউস টিউটর ছিল না ভাই। তোমাদের তো সবার বাড়িতে হাউস টিউটর আছে, আছে না? সবার বাড়িতে জি আছে স্যার, স্যার সবার বাড়িতে ইন্টারনেট আছে না? জি জি স্যার স্যার আছে, এই ইন্টারনেট থেকে 500, আইএসএ 500 বের করবা, করে পড়ে নিবা। ওকে, যেটাই পারবা ওকে স্যার, ইন্টারনেটে ওকে যাবা, স্যার দিয়ে বের করে দিবা। 500টা বের করে ওটাকে ভালো করে পড়বা, ওটাকে অফিসে গিয়েও পড়বা, ক্লায়েন্ট অফিসে গিয়েও পড়বা, যেহেতু 500 সব কি কভার করলো কিনা। আমি যে রিপোর্ট বানালাম, আমার রিপোর্ট অল পয়েন্ট কভার করছে। ওকে, দেন ওকে ওকে স্যার, স্যার আরেকবার বলবেন, স্যার আরেকবার বলবেন। আইএসএ 500 পাওনি তোমরা? সিনাপসিস পাওনি? তোমাদের আমার সিনাপসিস দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা আপনার যাচ্ছে? মেসেজটা দেখছি। আইএসএ 500 তো আছে ওখানে। জি আছে স্যার, 4 নাম্বারে, সাউন্ডটা আরো ঠিক করবো, আগামীতে এগুলো সব চেঞ্জ করে দেবো, সব নতুন লাগবে। আজকে আর করলে আর আবার কয়েক ক্লাস নিতে পারবো না, ওই জন্য আর ওদিকে তাকাচ্ছি না। তোমরা কোনো সময় তো দেখো বেনিফিটটা কি আছে দেখো। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, তোমার কাজ হলো ইন্ডিপেন্ডেন্ট। তুমি যদি ওখানে যাও, যে আমার তো আমার খালু লাগে, দরকার নেই, আমি একটু দেখে দিলাম, বাঁচিয়ে দিলাম ওনাকে, তা হবে না। কোনো পরিচিতি লাগবে না, যেমন একবারে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করবা, যেখানে যা পাবা সব কোয়ালিফাই করবা, বুঝলা? ধরো কি 50টা পয়েন্ট কোয়ালিফাই করলাম, কইরা বলবা যে ভাই, ম্যানেজমেন্টকে বলবা যে আপনাদের সাথে আমাদের একটা সিটিং হতে হবে। কেন? যে 50টা কোয়ালিফাইড পয়েন্ট এসে গেছে। এখন কয়টা কাটতে পারবেন আপনারা? যদি কাটতে সবটা কাটতে পারবেন, আমরা সবটাই কাটবো, কিন্তু এভিডেন্স দিয়ে কাটতে হবে। ওকে, আর যদি এভিডেন্স দেখাতে না ওকে পারেন, স্যার, সাটিসফাই না করাতে পারেন, তাহলে আমরা এগুলা পয়েন্ট দিয়ে দেবো রিপোর্টে। জি ওকে, এটা হলো তো কে কার খাতির না, প্রফেশনাল ওপিনিয়ন। এই যে প্রফেশনাল ওপিনিয়ন দিবা যে এটা কি কিভাবে হবে। ওপিনিয়ন তো অনেকগুলো আছে, তাই না? অ্যাডভার্স, ক্লিন, এগুলো এরকম আছে, তাই না?
কাজে এগুলোকে তোমাদের দেখতে হবে যে আমি কি ক্লিন রিপোর্ট দেবো নাকি কোয়ালিফাইড রিপোর্ট দেবো। ওকে, মেনলি দুটাই ব্যবহার করি আমরা। তারপরে হলো এটা এখানে দেখো যে অ্যাডেড কনফিডেন্স টু আদার ইউজার্স। তুমি যে একটা রিপোর্ট দিলা, অডিট রিপোর্ট দিলে না, তোমার রিপোর্টটা কে নিবে? তুমি তো দিলা 30 জুন, শেষ হয়ে গেছে, তুমি রিপোর্ট দিলা কোথায়? সেপ্টেম্বর অক্টোবরে, তাই না? তাহলে এই রিপোর্টের কোনো দাম আছে? দাম নেই। কেন? কারণ টাইম তো ওভার, টাইম ইজ নাও ওভার। ওকে, কেন? তবুও দাম আছে কেন? যে ট্যাক্স ডিপার্টমেন্ট, এই যে ট্যাক্স ডিপার্টমেন্ট, তারপরে ল ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট নিবে আর কি। এখন তো আইসিটি আইফার এফআরসি হয়ে যাওয়াতে তো এখন ধরো ট্যাক্স ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, তারপরে ধরো ওই যে কনসার্ন অথরিটি, আইসিবি, তারপরে ধরো কি আরজিএসসি, এটা সবাই একসাথে পেয়ে যায় রিপোর্ট। কাজে তুমি ওখানে উল্টাপাল্টা লিখলে তোমার 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 মানে ফাইন হবে, রীতিমতো ফাইন হবে, আবার অনেক কিছু আছে, জেল জুলুম আছে। ওকে, কাজে কাজ করবে এত সুন্দরভাবে যে কোনোভাবে তোমাদের গাইডে এতটুকু আচরণ না লাগে। ওকে, তুমি মনে করছো আমি তো কদিন আছি, কোর্স কমপ্লিট হয়ে চলে যাবো আর কি। তুমি যেখানেই চাকরি করো না, তোমাকে ওখান থেকে ওখানে তো তলব করা হবে। কখনো যদি কোনো প্রবলেম বেরোয় না, তো তোমার ধরো 7 বছর পর তুমি একটা ভালো চাকরি করছো, তো তোমার ওইখান থেকে তোমাকে ডেকে নিয়ে আসা হবে। ওকে, কেন? তুমি রিপোর্ট যেহেতু তুমি মানে, ওকে, এগুলো খেয়াল রাখবা। মানে যেটাই করো এমন ভাবে করবে যে আমার গায়ে আঁচড় না লাগে। আমি করেছি, ব্যাস, দ্যাটস ওকে, আমি করে দিচ্ছি। তারপরে দেখো ডিটেকশন টু ইরর্স অ্যান্ড ফ্রড। হ্যাঁ, ডিটেকশন অফ ইরর্স অ্যান্ড ফ্রডসে দেখবা যে অনেক কিছু মানে ইরর থাকতে পারে। যেমন বুঝছো, যেমন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, বুঝছো, ব্যাংক রিকনসিলিয়েশন দিয়ে দিয়ে দিয়েও ইরর্স অ্যান্ড ফ্রড করা যাবে, যে প্র্যাকটিক্যালি দেখাবো ওদিকে গিয়ে। তারপরে ফ্রড তো অন্যভাবে হইতে পারে, তাই না? মানে ফ্রড অ্যান্ড ইরোসটা ভালো করে একটু দেখে নিবা তোমরা, ওই যে ইন্টারনেটে সার্চ দিলে দিয়ে দিবে একদম এক্সাম্পল সহ। এটাকে আমার ডিটেল করা দরকার আছে। ইরোস অ্যান্ড ফ্রড আলাদা আলাদা চাইবা। ইন্টারনেটে গিয়ে বলবা ইরোস, হোয়াট আর দি ইরোস অফ দি অ্যাকাউন্টিং, প্রিপারেশন অফ অ্যাকাউন্ট, হাউ টু অডিট দিস পয়েন্ট, বুঝছো, জি সব দিন। এগুলো পরীক্ষা থাকবে তোমাদের, পরীক্ষার এইগুলো বলে দিচ্ছে। পরীক্ষার অ্যান্সার, কোশ্চিন অ্যান্সার কিভাবে হবে এটা তার সাথে সাথে বলে দিচ্ছে। তারপর ফ্রড চাইবা, ফ্রডের হাউ টু সলভ দিস টাইপ অফ ফ্রড, এইগুলো থাকবে পরীক্ষাতে। এবং তোমার দেওয়া থাকবে একক কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে, তোমাকে বলতে হবে আইদার ট্রু অর ফলস। তোমাকে বলতে হবে যে না, এটা ট্রু না, ফলস, বা এটা ট্রু। ওকে, তারপরে একটা আছে অ্যাসুরেন্সের, এটাও সামারি, প্রিয়াম্বল। প্রিয়াম্বল মানে এই এক কথাতেই তোমার পুরা পুরা নিচটা পড়া হয়ে গেল, বুঝলাম, মানে পুরা চ্যাপ্টারটা হয়ে গেল। এমন ভাবে দিয়েছি আমি যে পুরো চ্যাপ্টার পড়াতে গিয়ে অনেক টাইম লাগে, তো কাজে তোমাকে আগে বুঝে নিতে হবে যে এর মধ্যে আছে কি। দেন হলো লিমিটেশন। হ্যাঁ, সাবজেক্টিভ, সাবজেক্টিভ লিমিটেশন হতে পারে, স্যাম্পলড হতে পারে, লিমিটেশন অফ সিস্টেমের হতে পারে, ইনফরমেশন ফ্রম থার্ড পার্টিজ হতে পারে, তার লিমিটিং, তারপরে লিমিটেশন অফ রিপোর্টিং হতে পারে, ইনক্লুডিং এস্টিমেটস হতে পারে। তাহলে কি কি হতে পারে? সাবজেক্টিভ, সাবজেক্টিভ বুঝো, তুমি যে কাজ করতে গেছো সাবজেক্ট, তোমার সাবজেক্ট কি, এই সাবজেক্টিভ কাজেই যদি তুমি ভুল করে ফেলা, তো এটা একটা লিমিটেশন আছে। তো যেন না হয় তার দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় থাকে কিন্তু, এমন অ্যাকাউন্ট দিয়েছে তুমি ওটাই ঠিকঠাক দিয়ে দিয়ে ওটাকে রিপোর্ট দিয়ে দিলা, তাহলে হবে না। তোমার সাবজেক্টিভ ঠিক করতে হবে। দেন স্যাম্পল, তুমি স্যাম্পল বেসিস যে কাজ করলা, বুঝলা, তো এমন ভাবে করবা যে যে স্যাম্পল গুলো করলে ওগুলো অ্যান্সার, ওগুলোর কোশ্চেন অ্যান্সার রাখবা, যে আমি এই 5টা আইটেম স্যাম্পল করেছি, এটা এই ছিল, এই করেছি, এবং দেখবা যে এটা ট্রু আর ফলস কিনা। ওকে, এটা দেখতে হবে, এগুলো পয়েন্টগুলো মনে রাখতে হবে। তারপরে লিমিটেশন অফ সিস্টেম, এই যে সিস্টেম, ওখানে কত রকমের সিস্টেম আছে না, তাই আইটি, নট অনলি আইটি সিস্টেম, আদার আদার সিস্টেম আছে, তাই না? তো এই সিস্টেমগুলো, অফিসের সিস্টেম, আইটি সিস্টেম, দেন আদার সিস্টেমগুলো তোমার দেখতে হবে যে তোমার যে অ্যাকাউন্টসের সাথে যেগুলো রিলেটেড ওগুলো ঠিক আছে কিনা। তারপরে জি ইনফরমেশন ফ্রম থার্ড পার্টি। ইনফরমেশন থার্ড পার্টি বুঝো? থার্ড পার্টি কারা বলো? থার্ড পার্টি হলো ব্যাংক, ইন্স্যুরেন্স এন্ড আদার। ওকে, জি থার্ড স্যার বুঝেছি। এটা অডিট রিপোর্টের উপরে ডিপেন্ড। অডিট রিপোর্ট তো তুমি দিলা আফটার আফটার দি ডেট অফ, আফটার দি ইয়ার, তাই না? তোমার অডিট রিপোর্টটা হলো কি, যখন ইয়ার শেষ হয়ে গেল তখন তুমি অডিট রিপোর্ট দিলা, তাই না? তো এটা কার কাজে লাগবে? এটা তো অন্য কারোর কাজে লাগবে না। এটা লাগবে, তবু লাগবে কার কাছে? ট্যাক্স অথরিটির কাছে, তাই না? তারপরে আর কাছে কার লাগবে? শেয়ার হোল্ডারদের কাছে। দেন কার কাছে? থার্ড পার্টি গুলোকে। থার্ড পার্টি মানে কারা? ব্যাংক। ব্যাংক তোমাকে লোন দিবে, তাহলে কিভাবে তুমি বাঁচিয়ে দিবে? তোমার অডিট রিপোর্ট ডিপেন্ড করবে। তুমি অডিট রিপোর্টে যদি তুমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কি ইনফিল্ট্রেট করলা কিনা, ইরোড ফ্রড রাখলা কিনা, এগুলো দেখাও। এগুলো তুমি ধরো ইরোড ফ্রড করেছো, বা ধরো ওই ইয়েতে ইনফিল্ট্রেট রিপোর্ট দিয়েছো, যেমন তুমি দিয়েছো যে ব্যাংকের লোন নিবে, তোমাকে বলছে ভাই ব্যাংকের লোন নিবো, একটু ভালো করে রিপোর্ট দিয়ে, তুমি কি করলা? ওর সব বাড়িয়ে দিলা। মানে এমন ভাবে করলা যে প্রফিট দেখালা মেলা, এই সেই করে এমন ভাবে করলা যে ব্যাংক দেখলো এত সুন্দর রিপোর্ট, তাহলে তো এদেরকে লোন দেওয়াই যায়। বুঝলো, থার্ড পার্টির লাইবিলিটি আছে।
তুমি যদি ওইভাবে কাজ করো তাহলে থার্ড পার্টির লাইব্রেরিতে আটকে যাবে। ব্যাংক ধরো লোন দিয়ে দিবে, লোন দিয়ে যখন দেখবে যে এমনি স্ক্রুটনি করে তখন দেখবে যে এগুলো সব ফর্ম, অল আর ফর্ম, রিপোর্টটাই ফর্ম। ওকে, কাজে এই সমস্ত যাবে না, অনেকে প্রলোভন দেখাবে, প্রলোভনে যাবে না, কারণ আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট এগুলো না এত নিচে নামতে পারি না। তারপরে লিমিটেশন অফ রিপোর্টিং, রিপোর্টিং এর মধ্যে কিছু লিমিটেশন থাকে, ওটাকেও তোমাকে ম্যাচিং করতে হবে, ম্যাচিং করতে হবে। যে রিপোর্ট লিমিটেশন তো অনেক কিছুই থাকে, বাট ওখানেই ম্যাচিং করে তোমাকে রিপোর্ট দিতে হবে। এবং ইনক্লুড দি এস্টিমেটস, এস্টিমেটগুলো তোমাকে এস্টিমেট করতে হবে যে আমি রিপোর্টটা কেমনি কত দূর করবো, কিভাবে করবো, এগুলো তোমার ই করতে হবে। ওকে, আরেকটা পয়েন্ট আছে এখানে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হয় কিনা, এটা আমি আসবো, পরে আসবো, যাই আর কি। তাহলে এটা মোটামুটি হলো, তাই না? অ্যাট এ গ্লান্স প্রিএমবল পেলে তোমরা যে হোয়াট আর দ্য নিডস অফ অ্যাসুরেন্স, কনসেপ্ট অ্যান্ড নিডস অফ দি অ্যাসুরেন্স। ওকে, মোটামুটি জি একটু এখানে এখানে এখন আসো, এখানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কি ধরনের ইজ অন অফ হুইচ প্র্যাকটিশনার এক্সপ্রেস, প্র্যাকটিশনার মানে আমরা যারা প্র্যাকটিশনার মানে আমরা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, তারা কি করি, এক্সপ্রেস ওপিনিয়ন, কনক্লুশন টানি দিয়ে ডিজাইনটা হয় আমাদের কনক্লুশন টেনে রিপোর্ট দিই আমরা ইন দি কি টু এনহ্যান্স ডিগ্রি অফ কনফিডেন্স, কতটুকু কনফিডেন্স হয়েছে আমরা কনফিডেন্স রেখে করি রিপোর্ট দিই। অ্যান্ড ইন্টেন্ডেড ইউজার, ইউজারদের দিকে তোমাকে ই করতে হবে, ইন্টেন্ট থাকতে হবে যে ইউজারদের দিয়ে যেন এটা ফেলিওর না হয়, এটা যে ব্যাংক লোন দিয়ে যেন সাফার না করে। ওকে, অ্যান্ড উইথ রেসপন্সিবিলিটি, রেসপন্সিবল পার্টি, যেন তোমাদের রেসপন্সিবল যারা পার্টি তারা যেন মানে ই না হয়, তোমার রিপোর্টের উপর বেস করে যেন মানে মিসলেডেড না হয়। বাট যে আউটকাম, যে আউটকামটা তোমরা পাবা অডিট করতে গিয়ে, ওটাকে ইভ্যালুয়েশন করবা অ্যান্ড মেজারমেন্ট করবা তোমার সাবজেক্ট ম্যাটারের সাথে। অ্যান্ড এগেন্স্ট ক্রাইটেরিয়া, এটাই হলো সামারি আজকের ইয়ের টুডেজ ক্লাস লেকচার, অ্যাট এ গ্লান্স সামারি, এইটাই প্রিয়াম্বল। ওকে, এখন আমরা জি চলে স্যার যাই, এখন মেইন স্টাডিতে চলে যাই। আমার সাথে পেজে যাবা, আমার সাথে পেজে যাবা, আমি যে যাবো তোমরা সেভাবে একবার পেজে বুঝিয়ে দেবো। এই যেমন হোয়াট ইজ অ্যাসুরেন্স আছে না, তো আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অফ অ্যাসুরেন্স। ওকে, এটার অ্যান্সার লেখো পেজ নাম্বার 6, ওখানে লেখো পেজ নাম্বার 6 পাবো এটার জন্য। পেজ নাম্বারগুলো বসে না, বুঝলা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। বইটা আমি পুরো পড়াবো এই জন্য যে তোমাদের ক্রিটিক্যাল কোশ্চেন হবে। অ্যাসুরেন্স সম্বন্ধে তোমার অনেক কিছু আছে, যেমন অ্যাসুরেন্স উইথ এঙ্গেজমেন্ট যে পরে শুনলাম আগে, তারপরে যে কি এলিমেন্ট গুলো পরে বললাম, তারপরে সাবজেক্ট ম্যাটার বললাম, দেন অ্যারেঞ্জমেন্ট বললাম, 3 ভেরিয়াস এক্সাম্পল দিলাম, যে কি এলিমেন্ট গুলো দিলাম, তাই না? হয়ে গেছে এর মধ্যে, তাই এটা 6 নাম্বার পেজে আছে। ওকে, তারপরে লেভেল অফ, এটা এটা হলো, তারপরে রিকগনাইজ দি ক্রাইটেরিয়া হুইচ কনস্টিটিউট অ্যান্ড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের মধ্যে কি কি ক্রাইটেরিয়া আছে এটাও দেখবে, এই যে বইতে আছে। হ্যাঁ, এটা বইতে আছে, এঙ্গেজমেন্ট আছে, এটা পেজ নাম্বারে কোথায় কত আছে এটা আমি বলছি, পেজ নাম্বার আমি পরে বলে দিচ্ছি। এখন ওকে স্যার পেজ নাম্বার আমি দিচ্ছি, এঙ্গেজমেন্ট আছে, ক্রাইটেরিয়া এঙ্গেজমেন্ট তুমি এক্সাম্পল দিয়ে দেওয়া আছে পেজ নাম্বার 7। ওকে, তারপর আছে রিকগনাইজ, ক্রাইটেরিয়া পেজ নাম্বার 7 এ। হ্যাঁ পেজ নাম্বার 7, ওই যে কনসেপ্ট বইটা থাকতে হবে, যে লাল রঙের একটা বই দিয়েছে না তোমাদের অ্যাসুরেন্স, জি স্যার বই না পেলে কালকে বই তুলবা। আমার সাথে তাল না দিলে পরীক্ষা পাস হবে না, কারণ আমি তো ক্রিটিক্যালি পড়াবো, এই জন্য যে কোশ্চিন কোনখান থেকে বলা যায় না, একটা প্যারা তুলে দিয়ে বলবে যে আরে এটি আর কারেক্ট অর ফলস, তোমাকে বলতে জি হবে না, ওই প্যারাটা পড়ে বলতে হবে যে না ইটস ট্রু, নট ফলস, নট স্যার ফলস। পেজ 7 এর হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, হ্যাঁ ওই ওর মধ্যে ওই যে এক্সাম্পল দেওয়া আছে এগুলো পড়লে তো অবস্থা, তার সাথে ইন্টারেক্টিভ একটা কোশ্চেন আছে, বুঝলা, জি একটা কোশ্চেন দেওয়া আছে দেখো নিচে পেটের মধ্যে, যে আর ইন্টারেক্টিভ পেজ নাম্বার 6 এ 7 ক্রাইটেরিয়াটা আছে। এইটা হলো 7 পেজ নাম্বার 7 এ, স্যার স্যার পড়াচ্ছে এখন পেজ নাম্বার 7 এ, আমি আছি পেজ নাম্বার, একদম মাঝের দিকে কোশ্চেন মার্ক দেয়া আছে। হ্যাঁ ইন্টারেক্টিভ সেকশন। আমার সাথে একটু দ্রুত যাও না, শেষ করতে পারবো না, অনেক পেজ তো, পেজ তো অনেক, 23টা না 24টা পেজ আছে, 25টা পেজ আছে। ওকে, আমি সবই বলে দেবো, এই কোশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে কি কি কোশ্চেন হবে, কিভাবে পড়বা, কিভাবে মানে মনে রাখবা, ওইটা মনে রাখতে হবে, তো পড়লে আর ভুলে গেলে তাহলে হবে না। ওকে, তাহলে আমি এগুলো না জি দেখে স্যার। দিলে, চোখে আঙুল দিয়ে না, তোমরা তো বই থেকে পড়ে নিতে পারবা, কিন্তু চোখে আঙুল দিয়ে এগুলো না দেখে দিলে তোমরা আমার আমার হলো যে হাউ টু পাস দি এক্সাম ভেরি কুইকলি, কেন তোমরা দ্রুত পাস করতে হবে তোমাদের। আমি জানি চাই যে দুবার পরীক্ষা দিতে না হয়, যেন একবার, অনলি ওয়ান টাইম। ওকে, এতগুলো ওকে পরীক্ষা স্যার। এতগুলো পরীক্ষা দিয়ে আসছো, একবারে পাস করেছো না? জি স্যার
এখন কেন পাস করতে হবে এইটা, এটা মনের মধ্যে বদ্ধ মন রেখে দাও যে এতগুলো পরীক্ষা দিয়েছি এক চান্সে পাস করেছি, এটা কোন টিনি ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। যদি পড়ো বইটা, যদি বইটা আমার মতো করে আমি যেভাবে বলছি ওইভাবে পড়ো, যে এঙ্গেজমেন্ট অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হলো তো তোমার 7 নম্বরে, তারপর ওখানে আছে, তারপর একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে এঙ্গেজমেন্টের উপরে, বুঝছো? এখানে দেখো, ইউ আর অ্যান অ্যাকাউন্টেন্ট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই জামাল হু ওয়ান্টস টু ইনভেস্ট দি কোম্পানি। ওই যে বললাম যে একটা কোম্পানিতে ইনভেস্ট করবে, তাহলে তোমাকে বলতে হবে যে রিপোর্টটা তুমি কিভাবে বানাবে, অ্যাসুরেন্স তোমাকে করতে হবে। রিপোর্টটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুমি এমন ভাবে অ্যাসুরেন্স করবা যে কোম্পানি এক্স বলবে ইয়েস এখানে ইনভেস্ট করা যায়। তখন তোমার কাছে কি চাচ্ছে দেখবা, পরীক্ষার হলে দেখবা যে রিকোয়ারমেন্ট কি, চট করে পড়ে নিয়ে ফেলবা, রিকোয়ারমেন্টটা দ্রুত দেখবা। বলছে আইডেন্টিফাই দি কি এলিমেন্ট অফ দি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইন ইন দিস সিনারিও ইফ ইউ অ্যাকসেপ্ট দি এঙ্গেজমেন্ট। তুমি যেটা অ্যাকসেপ্ট করো তাহলে এটার উত্তরটা কি হবে বলো। তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটা যাও, পেজ নাম্বার যাও, উত্তরটা পেজ নাম্বারই আছে, দেখো আমি বলে দিচ্ছি। পেজ স্যার নাম্বার, এটা পেজ নাম্বার স্যার 26, বলো। স্যার এটা স্যার কোনটার পেজ নাম্বার অ্যান্সার? 26 পেজ। 26 নাম্বার পেজে দেওয়া আছে এ বি সি। আমি যেগুলো অলরেডি বলে দিলাম, এগুলো বলে দিয়েছি অলরেডি। এ বি সি কোশ্চেনটা দেখো, যেখানে কি বলছে যে 1 নম্বরের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার লেখো, পাশে পাশে লেখো বইয়ের মধ্যে, পেজ নাম্বার 26 অ্যান্সার। ওকে, ওই যে জামালকে ওকে স্যার। ইউজার, তারপরে ইউকে প্র্যাকটিশনার, তারপরে ডাইরেক্টর কে কোম্পানি। ওকে, ওই যে আমি আগে বলে দিচ্ছি, ওকে স্যার। মিলটা আমি দিয়ে দিয়েছি, এখন তোমার সব কোশ্চেনের অ্যান্সার ধরতে সুবিধা হবে। তাহলে এটা তোমরা ওখান থেকে পড়ে নিবা, এখন আসলে লেভেল অফ স্টুডেন্ট। তারপর আগে এটা বলে নি, তারপর আছে কি আন্ডারস্ট্যান্ড দি ডিফারেন্ট লেভেল অফ দি অ্যাসুরেন্স দ্যাট ক্যান প্রোভাইড অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইনক্লুড দি রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্স থাকতে হবে। তুমি যদি রিজনেবল অ্যাসুরেন্স না রাখতে পারো তাহলে তোমার অডিট করে কোনো লাভ নেই। ওকে, রিজনেবল অ্যাসুরেন্স রাখতে হবে। তাই এইটুকু জেনে রাখো, তারপর চাইলে পরে যাই। তারপরে দেখো কি আছে, আন্ডারস্ট্যান্ড দি নিড ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট needs for professional to carry out assistant assurance work in public interest। তুমি যে এত কাজ করলে, এত সুন্দর রিপোর্ট দিলা, বাট ওটা পাবলিক ইন্টারেস্টে যদি কাজে না লাগে তাহলে তুমি ব্যর্থ হয়ে গেলে। তোমার রিপোর্ট হতে হবে যে আমি যে রিপোর্টটা দিচ্ছি, অডিট রিপোর্ট যে দিচ্ছি, এটা পাবলিক ইন্টারেস্টে কাজে লাগবে কিনা, বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে। সাদামাটা রিপোর্ট দিলে হবে না, তোমার প্রতিটা পয়েন্ট আবার তোমাকে ভ্যালিডেশন করতে হবে, করে রিপোর্ট দিতে হবে। ওকে, এটা পাবলিক ইন্টারেস্টের সাথে জড়িত আছে। তুমি একটা রিপোর্ট করে দিলা যে ওই যে ব্যাংক থেকে লোন নেবে, দেখে তুমি এমন ভাবে রিপোর্ট দিলা যে ব্যাংক দেখে বলে, আরে বাপরে এটা তো খুব সুন্দর অ্যাকাউন্ট, দিয়ে দাও, লোন দিয়ে দাও। হ্যাঁ, এইভাবে যেন নয়, তোমার যা আছে অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যান্ড ফিগার। তাহলে কেমনি দেবা, তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখতে হবে। ব্যাংক স্টেটমেন্ট 1 জুন থেকে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট নিবা। আর কি নিবা, ওইটা তো নিবাই তো। 30 জুনে যে ব্যালেন্স আছে তো 10 লাখ টাকা, তাই না? নিতে গিয়ে দেখলে যে 30 জুনে ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকা, কিন্তু তার অ্যাকচুয়ালি আছে 6 লাখ টাকা। তুমি অ্যাকাউন্টে দেখে তোমাকে 6 লাখই দেখাতে হবে, তুমি 10 লাখ দেখালে তোমার অ্যাকাউন্ট ঠিক হবে না। ওরা ওরা দেখিয়েছে 10 লাখ টাকা, কিন্তু তোমার তোমার ক্রাইটেরিয়া হলো এটাই, তোমার যে বলছেন অ্যাসুরেন্স, রিজনেবল অ্যাসুরেন্স হতে হবে। হোয়াট ইজ জি রিজনেবল? রিজনেবল অফিসার হবে যে এই জন্য যে তুমি ওই অ্যাকাউন্টে, ব্যাংকে আছে 10 লাখ টাকা, তোমার অ্যাকাউন্টে দেখা দিল 10 লাখ টাকা, তাহলে তুমি বলছো ব্যাংকের সাথেও মিলে গেছে, ঠিকই আছে, তাই না? তোমরা বলবা যে ব্যাংকের সাথে মিলে গেছে, অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে, কিন্তু রিজনেবল অ্যাসুরেন্স আসতে হবে কেমন, যে তোমার 30 জুনে, তুমি 30 জুনের পরে, অর্থাৎ 30 জুনে তুমি কি করছো, কয়েকটা চেক লিখেছো, একটা লিখেছো বিদ্যুতের বিল, একটা স্যালারি চেক, একটা এইরকম ধরনের কয়েকটা চেক লিখেছো, তাই না? তো এই চেকগুলো তো তোমার হয় হাতে আছে, না তো ছেড়ে দিয়েছো, যায়নি, এখন তো ব্যাংকেই বেরিয়ে যায়নি চেকগুলো। চেক ইন হ্যান্ড অর চেক ডিপোজিটেড বাট নট ইয়েট রিয়েলাইজড ইন দি অ্যাকাউন্ট, নট ইট ডিসবার্স ফ্রম দি অ্যাকাউন্ট। ওকে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে নিবা আজকে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইন্টারনেটকে জিজ্ঞাসা করবা এবং উইথ এক্সাম্পল। ওকে, ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। বেটা তোমাকে ফেল করাই দেখবা, বলবা যে স্যার সব কি কি পয়েন্ট বলে দিয়েছে, বুঝলা? ওই সাথে সাথে এখানে যাবে হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আর হোয়াট আর ইটস ইমপ্লিকেশন, হোয়াট একটা প্লিজ এক্সাম্পল দিয়ে দেবে, 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট পরে তোমার এই পড়া শেষ। ওকে, আর স্যার পড়তে হবে না। প্লিজ একটু নোট করে নি স্যার, আবার একটু রিপিট করেন। রিপিট করবো যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তুমি তোমার অ্যাকাউন্টে তুমি অডিট করতে গিয়ে দেখো যে ব্যাংকের ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকা। ওকে, ওকে তুমি তোমার অ্যাকাউন্টে লেখা আছে 10 লাখ টাকা, তুমি বলছো ব্যাংকে যখন 10 লাখ টাকা আর অ্যাকাউন্টে যখন 10 লাখ টাকা, তখন অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে, কিন্তু অ্যাকাউন্ট ঠিক নাই, তোমাকে ব্যাংক রিকনসিল করতে হবে। তুমি বলবা যে ভাই 30 জুনের ব্যাংক ব্যালেন্স ব্যাংকের সাথে মিলে কেমন, তো হ্যাঁ মিলবে না, কেন ব্যাংকে তো 30 জুনের 10 লাখ টাকা ছিল। তুমি যে 30 তারিখে যে ট্রানজাকশন নিয়ে আসো, চেক বই নিয়ে আসো, চেক বই থেকে দেখবে যে সে 29-28 তারিখ থেকে সে অনেক চেক লিখেছে, এগুলো একটাও ব্যাংক থেকে বেরিয়ে যায়নি। তাহলে তুমি কেমনে বুঝবা যেগুলো বেরিয়েছে কি বেরিয়ে যায়নি? বুঝতে পারো যে কিভাবে বাড়াবে, কেমন দেখবা? হাউ টু চেক রিজনেবল ব্যাংক অ্যাসুরেন্স। স্টেটমেন্ট।
তোমার দেখতে হবে কি তোমার আফটার দি ডেট অফ ব্যালেন্স শিট, অর্থাৎ তোমার রেঞ্জ হলো 1 জুলাই টু জুন, তাই না? 2025 1 জুলাই টু 30 জুন তোমার রেঞ্জ, অডিট রেঞ্জ। হ্যাঁ, কিন্তু তুমি 30 তারিখে যে 28 তারিখ থেকে যে 30 তারিখ পর্যন্ত যে 10টা চেক লিখেছে, এই চেকটা তো তুমি ধরতে পারছো না যেগুলো মানে পেমেন্ট হয়েছে কিনা। চেক লিখেছে ঠিক আছে, চেক বই থেকে দেখছো যে চেক লিখেছে, কিন্তু চেকগুলো কি বেরিয়েছে, মানে ডিসবার্স হয়েছে চেকগুলো ব্যাংক থেকে? কিভাবে চেক করবো বলো? তখন তোমাকে কি করতে হবে, যে তুমি ধরো সেপ্টেম্বর মাসে অডিটে গেছো, তাই না, বা নভেম্বর মাসে অডিটে গেছো, তখন তুমি করবে যে 25-এর জুলাই থেকে ওই নভেম্বরের স্টেটমেন্ট নিবা। ওকে, কেউ বলো না। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার না বললে তো আমি বুঝবো তোমরা কিছু বুঝলে না, আমার কথা শুনতে পেলে না। ওই যে স্টেটমেন্ট নিবা, নিয়ে চেক করবা, দেখি তো এই যে 28 তারিখ থেকে 30 তারিখের চেকগুলা কয় তারিখে ডিসবার্স হয়েছে। দেখবা যে একটা জুলাই হয়েছে 2টা, অগাস্ট হয়েছে 3টা, সেপ্টেম্বরে হয়েছে 4টা। কেন হয়েছে? যে গেছে, ও যে হয়তো ছেড়েছে দেরিতে, না তো আবার টাকা ছিল না ব্যাংকে, কিছু একটা হয়েছে। তো টাকা ছিল তো ব্যাংকে, তা তুমি ওগুলাকে কি করবা, লেস করবা। তুমি তখন রিজনেবল অ্যাসুরেন্সে কি করবা, লেস করবা। যে আমার 10 লাখ থেকে এই যে 10টা চেক বেরিয়েছে, 10টা চেককে লেস করতে গিয়ে তোমার দেখা যাবে 6 লাখ টাকা, ঠিক আছে? তো তোমার অ্যাকাউন্ট হবে 6 লাখ টাকা। তুমি যখন 10 লাখ টাকা দেখো, তাহলে কি হলো, অ্যাকাউন্ট ইনফ্লেটেড হয়ে যাবে। ওকে, তখন ওকে স্যার। রিজনেবল অ্যাসুরেন্স তুমি মেনে চললে না, তাহলে তুমিও ইনভলভ হয়ে গেলে, তোমার যদি শাস্তি হয় তো তোমারও শাস্তি হবে। ওকে, কেন জেল জুল অত্যাচার। ওকে স্যার বুঝতে পারলা কিভাবে দেখবা? জি স্যার। কেউ বলে জি দিবে না। অডিটিং এ মাস্টার হয়ে যাও, আমার ক্লাসগুলো করে অডিটিং এ মাস্টার হয়ে যাও, তোমার সিনিয়ররাও তোমাদেরকে, তোমার সিনিয়রদেরও ভুল ধরতে হবে, আমার ক্লাস যদি ঠিক মতো করো। এমন এমন পয়েন্ট দেখে দেবো না, ওই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আরে আমাকে দেন, আমি দেখে দিচ্ছি। স্টেটমেন্ট নিয়ে আসেন যান, আপনি তো জুলাই টু জুন দিয়েছেন, এখন নিয়ে আসেন। পরের জুলাই থেকে আমরা কবে নভেম্বরে এসেছি, জুলাই টু নভেম্বরের স্টেটমেন্ট নিয়ে আসেন যান, তাহলে ধরা পড়ে যাবে। বুঝছো? কাজে তুমি আগে অডিট করতে গিয়ে আগে নিবা যে তোমার 30 জুনের চেক নাম্বার নিয়ে আসো। 30 জুনের লাস্ট চেক কত, ওটা দেখবা, বুঝলা, লাস্ট চেক। ওইটা দিয়ে উল্টা পাল্টা করবো, ওটার পরে আর যাবা না। লাস্ট চেক দিয়ে দিলে ওই চেকের নিচে যাবা না, উপরে যাও। অর্থাৎ আগের দিয়ে যাবা, যে আগে কি কয়টা চেক লেখা হয়েছে প্রিভিয়াসলি, অর্থাৎ 30 জুনের আগে কয়টা চেক লেখা হয়েছে, কয়টা চেক তোমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় নাই। ওকে, ওকে স্যার। ওকে স্যার তুমি বুঝতে পারছো যে এই 10টা চেক বেরিয়ে যায় না, তার মানে কি তোমার ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকা থাকবে না? 10 লাখের ওই কটা কম চেক থাকবে। লেস হয়ে যে কটা যে ব্যালেন্স হবে, ওটাই হবে তোমার বুক ব্যালেন্স, ওটাই হবে অ্যাকাউন্টের ব্যালেন্স। ওকে, ওকে স্যার। ওকে স্যার এটা Yes, রিজনেবল sir. অ্যাসুরেন্সের, একটা জ্বলন্ত প্রমাণ দিলাম। তাড়াতাড়ি যাও, সময় নেই। কি আছে দেখো, আন্ডারস্ট্যান্ড বাই হোয়াই ইউজার ডিজায়ার অ্যাসুরেন্স রিপোর্ট। হ্যাঁ, অ্যাসুরেন্স রিপোর্ট অ্যান্ড রিকগনাইজ এক্সাম্পল অফ দি বেনিফিটস গেইন ফ্রম দেম। হ্যাঁ, তাহলে ওরা ওরা কিভাবে রিকগনাইজ করবে যে এটা ঠিক আছে, অ্যাসুরেন্স তোমার রিজনেবল ডিজাইন করে, এটা ডিজাইন করবে তারা রিপোর্ট থেকে, কারা? ইউজার কারা? ব্যাংকার, ইন্স্যুরেন্স, তাই না? থার্ড পার্টি যারা আছে সবাই, অল আর থার্ড পার্টি। করবে, তারপরে কম্পেয়ার দি ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটি ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিজ ইনভলভ ইন দ্য অ্যাসুরেন্স এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট। অ্যাসুরেন্স অ্যারেঞ্জমেন্টের সাথে যারা যারা ইনভলভমেন্ট, যাদের যাদের সাথে ইনভলভমেন্ট, ব্যাংকের সাথে আছে, ইন্স্যুরেন্সের সাথে, আরো অন্যান্য পার্টির সাথে আছে, সাপ্লায়ার আছে, কন্ট্রাক্টর আছে, অনেক আছে, তাই না? তো এদেরও দেখতে ফাংশন আর রেসপন্সিবিলিটি তোমার দেখতে হবে। কম্পেয়ার করবা যে ফাংশন আর রেসপন্সিবিলিটি কার কার কতটুকু, মানে কোম্পানির কতটুকু আর তাদের কতটুকু, তারা কিভাবে এটা করছে, এইগুলো অ্যারেঞ্জমেন্ট গুলো দেখে তোমরা তো দেখোই না। আমি তো দেখলাম, অ্যাপয়েন্টমেন্টও দেখতাম যে তোমার চাকরি হয়েছে কেমন, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেখতাম। আমি যেখানে অডিট করতে যেতাম সেখানে দেয়ালের গায়ের আওয়াজ হইতো যে বাপরে অডিট এসেছে। ওকে, একটু জেনে রাখো, তাইলে হবে। পরে আরো ডিটেল জানবো, আমার ক্লাস শেষ হয়ে গেলে তখন দেখবা যে এক একজন মাস্টার হয়ে যেত অ্যাসুরেন্সের উপরে। এখন হলো এসেন্সিয়াল পয়েন্ট, বি নাম্বার। এই যে বলে দিছি আগে, আমি ওই যে প্রিয়াম্বলে বলে দিছি, কি 11 তিনটা পার্টি থাকে। কি তিনটা পার্টি থাকে? প্র্যাকটিশনার মানে আমরা অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ইন্টেন্ডেড মানে ইউজাররা, ইন্টেন্ডেড যারা ইউজার, যারা ওই যে ব্যবহার করে, যেমন ধরো এই যে ব্যাংক ইন্স্যুরেন্স, দুটো এক্সাম্পল দিতে পারে, সে ফর এক্সাম্পল ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স। হ্যাঁ, তারপর হলো যে রেসপন্সিবল পার্টি, ওই সাবজেক্ট ম্যাটার, হু প্রিপেয়ার দি সাবজেক্ট ম্যাটার, হু প্রিপেয়ার দিস, এই যে ডাইরেক্টর বা ম্যানেজমেন্ট, এখানে হবে ম্যানেজমেন্ট। রেসপন্সিবল পার্টি মানে কি, যারা অ্যাকাউন্টটা বানাইছে, তারা। তুমি তো অ্যাকাউন্ট বানাতে যাবে না, তুমি করবে চেক, তুমি করবে অডিট। তুমি যদি এখন যে অ্যাকাউন্ট বানাও মানে অডিট করো, তাহলে তো তুমি থেকে আটকে গেলে। তুমি করবে, তোমার হলো এটা, তবে অ্যাকাউন্ট করে অনেক সময় করতে হয়, সেটা আলাদা অ্যাপয়েন্টমেন্ট হতে হয়। দেন এখন আমরা চলে আসি একদম বইতে চলে আসি, বুঝলাম? এখন আসলো বইতে পেজ নাম্বার 6 আছে, খালি নাম্বার বসাবো, আমি যা যা বলবো খালি নাম্বার বসাবো। অ্যাসুরেন্স, হ্যাঁ, অ্যাসুরেন্স, হ্যাঁ, 1.0 পেয়েছো? 1.0 পেয়েছো?
কেউ বলবে না। স্যার 1.0 পাশে লেখো 1.0 1.1 1.0 লেখো ওভারভিউ সেকশন ওভারভিউ, দ্যাট ইজ পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6 ওভারভিউটা ওখানে বইতে লিখে ফেলো। তারপরে 1.1 ওই 1 নম্বর 6 নম্বর পেজ নাম্বার লেখো, এখানে সব দেওয়া আছে, আমি অলরেডি এগুলা আলাপ করে ফেলেছি। 6 নম্বর ওকে, লেভেল অফ অ্যাসুরেন্স আগে বলি, লেভেলস অফ অ্যাসুরেন্সের মধ্যে একটা লিমিটেশন আর একটা লিমিটেড আর একটা হলো রিজনেবল। হ্যাঁ, কি কি এলিমেন্ট ওই যে জি কি স্যার আগে বলে দিছি কি এলিমেন্ট, এটা লেভেল অফ অ্যাসুরেন্স, এই লেভেলটা কোথায় পাবা? পেজ নাম্বার 7 থেকে 8, 7 to 8, ওকে উইথ এক্সাম্পল আছে, 7 থেকে পাবা, 7 থেকে 8 না কেন 9 পর্যন্ত, 9 পর্যন্ত আছে। হ্যাঁ ওটা লিখে নাও, পেজ নাম্বার গুলো লিখে নাও, তাহলে তোমাদের একবার জলবৎ তরঙ্গ হয়ে যাবে, মানে কোনো অসুবিধা স্যার এই নেই। রিজনেবলটা একবার বোঝাই দেন, লিমিটেডটা তো ভালোই বুঝছিলাম। লিমিটেডটা বুঝো, রিজনেবল হাই কি এলিমেন্ট, ওই যে কি এলিমেন্ট আগে তো বলে দিয়েছে। রিজনেবল হাই হাই কি এই যে তিনজন পার্টিশনার, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ইউজার অ্যান্ড কে সাবজেক্ট ম্যাটার কারা, যারা অ্যাকাউন্ট বানাইছে, সাবজেক্ট ম্যাটার যারা বানাইছে, অর্থাৎ অ্যাকাউন্টটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যিনি বানাইছেন, ম্যানেজমেন্ট বানাইছে, এখানে ম্যানেজমেন্ট রেসপন্সিবল। ওকে, ওকে স্যার এক্সাম্পল অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এক্সাম্পল অফ এখানে পেজ নাম্বার লেখো, পেজ নাম্বার 8, সুন্দর করে দেওয়া আছে, একটু পড়লে দুবার রিডিং দিলে ক্লিয়ার হয়ে যাবে, বুঝলা? কারণ এগুলো সময় পেলে এগুলো আমি পড়ে দেবো, এখন পড়ে দিয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের আগে পাস করিনি, পরীক্ষা আগে পাস করিনি, হাউ টু পাস ভাই, পরীক্ষায় পাস করিনি, এই কোটা যদি ঠিক মতো পড়ো, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি একটা কোশ্চেন তোমার শুধবে না, এবং এই আগেই পড়ে থাকবা, আর ওই যে পরীক্ষার সময় পড়বো, পরীক্ষার সময় ঘুমাবা, পড়ার দরকার নেই। ওকে, এখনই সব মুখস্থ হয়ে যাবে। এক্সাম্পলটা লিখলা 1.3, 1.3 আছে, এক্সাম দেওয়া আছে অবশ্য, 1.3 দেওয়া আছে, পেজ নাম্বারটা 8 নম্বর পেজ, 8 to 9, 8 to 9 দিছো। জি আচ্ছা, স্যার ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স হয় অ্যাসুরেন্স ইম্পর্টেন্ট, এখানে যে অ্যাসুরেন্স ইম্পর্টেন্স দেওয়া আছে, বুঝলা? কিন্তু এই ইম্পর্টেন্স দিয়ে তোমাদের এই ইম্পর্টেন্স এখানে, সরি একটু কেউ একজন আনমিউট হয়ে গেছে মনে হয়, একটু মিউট করে নেন। মিউট করে কথা বলো না, আরে কথা বলবে না কেন, অবশ্যই বলবা, মিউট করে নিবা চট করে। ওকে, আমি একটু শেষ করি তাড়াতাড়ি, না থেকে যাবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার যদি বুঝে না নাও তাহলে পরীক্ষায় ধরে নিবা যে পাস হবে না, আর যদি বুঝে নাও তাহলে ডোন্ট কেয়ার থাকবে যে পাস তো করবোই, আমি চাচ্ছি পাস করবোই। ওকে, আচ্ছা তারপরে যে হয় হয় ইজ অ্যাসুরেন্স ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে বইতে দেওয়া আছে ইউজার অ্যান্ড বেনিফিট অ্যাসুরেন্স, হ্যাঁ এই যে বেনিফিট অফ অ্যাসুরেন্স, যে আমি আগে বললাম যে বেনিফিট অফ অ্যাসুরেন্স, ওটাই হলো এটা। তোমরা যদি আরো জানতে চাও যে ইম্পর্টেন্স অফ অ্যাসুরেন্স, যদি আরো আরো ব্যাপক জানতে চাও, কিন্তু এত থাকে না তোমাদের, তাও তোমরা যদি নেক্সট যদি তোমরা মনে করো যে আমরা অ্যাসুরেন্স ইম্পর্টেন্স গুলো আরো চাই, তাহলে কি করবো? এখানে দুটা দিয়েছি আমি, ইউজার আর বেনিফিট অফ দি অ্যাসুরেন্স। ওকে, বেনিফিট যেমন ইন্ডিপেন্ডেন্ট, যেমন কোয়ালিফাইড আছি, এই বলে দিয়েছি এখানে। তারপরে ইরর্স অ্যান্ড ফ্রডস এগুলো দিয়েছি আর কি, এগুলো 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 যদি ঠিক মতো থাকে তাহলে এগুলো বেনিফিটের মধ্যেই যাবে। তো তোমরা যদি আরো জানতে চাও ইম্পর্টেন্স, হ্যাঁ তাহলে কি করবা, ওই ইন্টারনেটে গিয়ে লিখবা যে ইম্পর্টেন্স অফ অ্যাসুরেন্স প্লিজ, হ্যাঁ প্লিজ নোটিফাই পয়েন্ট আউট দি ইম্পর্টেন্স অফ অ্যাসুরেন্স, ওখানে আরো 10টা পয়েন্ট দিয়ে দিবে, তাহলে এখানে আরো অ্যাড করে নিবা। তো এই যে আমার নোটের মধ্যে অ্যাড করে নিবা, বুঝলে, সাইডে সাইডে। ওকে, 10টা পয়েন্ট পড়লে তো পাঁচটা মনে থাকবে, তাই না? যেন পরীক্ষায় পাস করতে পারো, আমার কথা পাস, আগে আগে পাস থাকবে পড়া। ওকে, আগে আগে পাস, আমি চাই পাস, কেউ যেন ফেল না করে, তাহলে তোমার ওই টাইম বাদ দেখে দিয়ে দিচ্ছে, যেটাই পারবে না ওই যে চলে যাবা সরাসরি গুগলে গিয়ে, ইন্টারনেটে গিয়ে জিজ্ঞাসা করবা। যেমন আজকের পর আজকেই করে ফেলতাম আমি, দেখো যে পিএইচডি করতে গেলাম যখন, আমি আমেরিকা যখন পিএইচডি করলাম না, তখন ফাও মেরেছি, ফাও ফাও একটা ডিগ্রি নিয়েছি, কোনটা বলো তো? এমবিএ, দেখো আমার ওই নামের পিছনে আছে এমবিএ, দেখছো? জি আমার স্যার এমবিএ এর পাশে ইউএসএ, যে পিএইচডির পাশে ইউএসএ আছে, দেখো এমবিএ, ওটা ওটা ফাও মেরেছি আমি। কেমনি জানো? পিএইচডির ফাঁকে ফাঁকে আমি ওই যে স্যার যেদিন যেটা পড়াতো ওদিন ওটা পড়ে নিতাম, পড়ার তো টাইম পাইনি কিন্তু পড়ে নিতাম, কিন্তু ওই পরীক্ষার হলে যা দেখি সবই লিখেছি এবং 80% মার্ক পেয়েছি। ওকে, ওটা একটা ফাও গেছে আমার, ওটা তো এমবিএ তো সবাই ঘটা করে পড়ে, কিন্তু আমার ঘটা করে পড়া লাগেনি, খালি পরীক্ষা দিছি, তো এমবির সাথে সাথে চালিয়ে দিয়েছি। ওকে, তোমরাও করবা এরকম মাঝে মাঝে, ওই যে যারা ডিগ্রি করনি বা অনার্স করনি বা মাস্টার্স করনি, ফাঁকে ফুঁকে দিয়ে দিবা, মানে একবারে দিতেই হবে এমন কথা নয়, মানে গ্যাপ গ্রুপ পেলে দিয়ে দিবা প্রাইভেটলি। ওকে, উৎসাহ ওকে যত স্যার। যত ডিগ্রি স্যার লাগবে একটা প্রশ্ন ছিল স্যার। করো না, আরে ফ্রি ফ্র্যাঙ্কলি করবো স্যার আমার সাথে, পাস করতে হবে, আমি আমি জানি না, ফেল চাই না আমি, কখন সবাইকে পাস চাই, আমি যে একজন তো বলছি, একটা কেন 10টা প্রশ্ন করবো, অসুবিধা নেই। স্যার সিএ তে স্যার কত% মার্ক পেলে স্যার পাস ধরা হয় স্যার? এটা নির্ভর করে খাতার উপর, ধরো ধরো কি 200 খাতা আছে, 200 খাতায় সবাই 60% পেয়েছে, তাহলে সবাই তো পাস করাবে না,
তখন ক্যালকুলেট করা হয় যে দেখি তো 80% কে পেয়েছে 90% পর্যন্ত। ওকে, এটা ভ্যারি করে, ভ্যারি টু টাইম টু টাইম ভ্যারি করে, তবে এখন আমরা ওটা হতে দিচ্ছি না। এখন আমরা বলছি 60% পেলে যেন পাস হয়ে যায়, এটা একটু করে অন্তত ফার্স্ট পার্টটা, মানে তোমরা যেন পার্ট কোয়ালিফাইড লিখতে পারো, সিসি না লিখতে না হয়। ওকে, তবে চেষ্টা চলছে এখন যে তোমরা যা দ্রুত পাস করে যাও, দ্রুত এই করতে পারো, তার জন্য এটা আমাদের ব্যাপক প্রচেষ্টা চলছে সব দিকে, সব লেভেলে, আমাদের লেভেলে, টিচারদের লেভেলে, কোচিং সেন্টার, এক্সামিনার, অফিস অফ দি আইসিবি, সবাই চেষ্টা করছে। ওকে, আর ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ফটাফট ক্লিয়ার করতে হবে, কারণ আমাকে এগুলো শেষ করতে হবে, নাহলে কিন্তু গ্যাপ। আমি যখন লাস্টে চেয়েছি যে 10:30 চেয়েছি, কেন জানো? যে আবার যদি তোমার, আমার কথা হলো পাস করাতে হবে, দেখা যায় কিছু ছুটে না যায় যেন, হ্যাঁ, কোনো কিছু যেন বাদ না পড়ে। ওকে, ওকে ওকে স্যার। স্যার। আমি মাঝখানে বোধহয় 1 সপ্তাহ আমি থাকবো না, তোমাদের জানিয়ে দেবো কবে থাকবো না। আমি একটু এতে যাবো, শ্রীলঙ্কায় যাবো, আর এতে যাবো, কোথায় যাবো? শ্রীলঙ্কার এই যে ওই যে ইয়েতে, মানে মালদ্বীপ, মালদ্বীপ। আমি আগে মালদ্বীপ, মালদ্বীপ হয়ে শ্রীলঙ্কা আসবো, না শ্রীলঙ্কায় মালদ্বীপ হয়ে বাংলাদেশ আসবো। 1 সপ্তাহের জন্য যাবো। এটা হবে কবে থেকে? উইথ ইফেক্ট ফ্রম 4 তারিখ যদি ক্লাস দেয় করবো, কিন্তু 4 তারিখ থেকে আউট হবে। 11 তারিখে ফিরবো, 12 তারিখ থেকে তোমাদের ক্লাস আবার অ্যাজ ইউজুয়াল হবে, এবং অ্যাজ ইউজুয়াল হয়ে আর ভাঙবে না, বুঝছো? আমি আমার পড়া করাবো তোমাদের, আমার পড়া পড়ে তোমাদের অ্যাসুরেন্সে সবাইকে কনফার্ম করতে হবে যে স্যার পাস করে গেছে। মানে সবাইকে জানাতে হবে আমাকে টেলিফোন করে যে স্যার অ্যাসুরেন্স না পড়ে পাস করেছি। ওকে, ওকে মানে স্যার। ওকে স্যার। স্যার। না পড়ে পাস মানে বুঝো, যে এই যে আমি দাগিয়ে দিচ্ছি পেজ নাম্বার, এগুলা পড়বা, মানে ক্লাসেও পড়বা, এই যে বাসায় গিয়ে পড়বা, বাসাতে পড়া হয় না। ওই ক্লায়েন্ট অফিসে দেখবা যে স্যার যে বললো এই পয়েন্টটা দেখি কি বলছে, পয়েন্টটা 3-4 জন মিলে ডিসকাস করবা, দেখি স্যার যে এটা পয়েন্ট বললো, লিমিটেশন অফ অ্যাসুরেন্স বলো, হোয়াট আর দি লিমিটেশন অফ অ্যাসুরেন্স। পাচ্ছ না? বই দেখো, বই পাচ্ছ না, তাহলে যাও গুগলে যাই, সার্চ করো হোয়াট আর দি লিমিটেশন অফ অ্যাসুরেন্স, ওখান থেকে ফাইন ফাইন পয়েন্ট দিবে, ওই পয়েন্টগুলো ওই পাশে পাশে লিখবা। ওকে, ওকে স্যার। হোয়াট ইজ অ্যাকসেপ্টেশন গ্যাপ, অ্যাকসেপ্টেশন এক্সপেকটেশন গ্যাপটা কি, তাই না? এটা তুমি যদি বইতে আছে, বইতে দেখে যদি দেখো যে না এটা হচ্ছে না, সুইটেবল হচ্ছে না, তাহলে তুমি কি করবা? ওই যে গুগলে যাও, যে জিজ্ঞাসা করবো হোয়াট আর দি ডিফাইন দি অ্যাকসেপ্টেশন গ্যাপ, হোয়াট আর ইস ইমপ্লিকেশন ইন দি অডিটিং। ওকে, তুমি কোশ্চেন করো, তুমি অ্যান্সার দিবা, এগুলোই কোশ্চেন থাকবে পরীক্ষায়, পরীক্ষার কোশ্চেন বলে দিলাম। ওকে, ওকে স্যার। ওকে স্যার। আমি চাই পাস, আমি চাই যে তোমাদের কেউ যেন বলতে না পারে যে স্যার পাস করতে পারিনি, এটা আমি শুনবো না। আচ্ছা, যাই হোক, তারপর হলো স্ট্যাটুরি, এটা 4 নম্বরে চলে। কোথায় ছিল আমরা? অ্যাসুরেন্সে ছিল না? না, আমরা কোথায় ছিল? ইম্পর্টেন্স অফ অ্যাসুরেন্সে ছিল। লিখছো ওটা, পেজ নাম্বার 9 লিখে রাখো, পেজ নাম্বার 9 লেখো, লিখে রাখো, জি তারপর স্যার, লিখে রাখছি। বই থেকে যেটা বুঝতে পারবে না, বই স্যার থেকে, লিখে রাখছি। বই পড়ে যেটা বুঝতে পারবে না সেটা সাথে সাথে গুগলে গিয়ে ইন্টারনেটে গিয়ে তাড়াতাড়ি বের করে নিবা, পড়াটা বের করে নিবা, নিয়ে ওটাকে কপি করে রেখে দিবা, বা একটা ফাইল করে ওখানে রাখবা। ওকে, একটা অডিটিং এর ফাইল ওকে করো, স্যার। চ্যাপ্টার ওয়াইজ এগুলো নোট করে করে ওখানে রাখবা, ওগুলাকে প্রিন্ট করে নিবা, ক্লায়েন্ট অফিস থেকে প্রিন্ট করে নেবা, নিয়ে ওগুলোকে স্টাডি করবা, গুছাবা, ওই যে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এগুলো গুছাবা, গুছিয়ে গুছিয়ে রাখবা, ওগুলো মাঝে মাঝে পাতা উলট পালট করবা, মানে পড়বা আর কি। শোনো, আমি ক্লাস 3 থেকে ওই যে ব্রিটিশ কাউন্সিলের মেম্বার ছিলাম, বুঝলা, ক্লাস 3-তে যখন পড়তাম, তো আমি ওই যে মোটামুটি এই ব্রিটিশ কাউন্সিলের বইগুলো দেখতে খুব সুন্দর আর মোটা মোটা বই, বুঝছো? তো এই বইগুলো মানে আমাকে 4টা করে বই দিত, তো আমি 4টা বই যখন, এত মোটা মোটা বই, এরকম মোটা মোটা বই যখন 4টা নিয়ে আসতাম, তাই না? তো রাস্তায় সবাই তাকিয়ে তাকিয়ে দেখ, যে এত মোটা মোটা বই এত কিছু ছিল, এগুলো কি নিয়ে দেয়, হ্যাঁ। তো আমার এখনো মনে পড়ে এগুলোর কথা। তো কেন নিতাম? যে পাতা উল্টাতো, তো খালি পাতা, লাইব্রেরিতে টাইম পাচ্ছ না, তোমাদের তো পড়ার টাইম নেই লাইব্রেরিতে গিয়ে, তাই না? আছে? লাইব্রেরিতে গিয়ে পড়ার টাইম আছে? নেই। তারপর ওখানে গিয়ে তোমাদের ধৈর্য নেই, এগুলা এগুলা ঠিক আছে কিনা বলো? জি স্যার। ধৈর্য নাই, যে আমি তো সারাদিন অফিস করি, তারপরে আবার ক্লায়েন্টে যাই, এই সেই করি, ওগুলা কখন যাই লাইব্রেরিতে? তো লাইব্রেরি যাওয়ার বুদ্ধি শিখে দিই তোমাদের। লাইব্রেরিতে যাওয়া, যে সাবজেক্ট চুজ করবে, যে আজকে কোন সাবজেক্টের উপরে লাইব্রেরিতে কাজ করবো। ধরো যে অ্যাসুরেন্সে করবা, বুঝলা, অ্যাসুরেন্সের 2-একটা বই ভালো দেখে বের করবা। অ্যাসুরেন্সে লাগে না ম্যানুয়ালি তোমার এনো, কিন্তু অন্যান্য কথা বলি, যেমন অ্যাকাউন্টিং, বা ধরো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এগুলো যে আছে না, ওগুলো বইগুলো বের করবা, করে এক এক দিন এক একটা বই বের করবো, করে পাতা উল্টাবা, সিলেবাসটা নিয়ে যাবো হাতে, সিলেবাস দেখে দেখে পাতা উল্টাবা। ওকে, কেন পাতা উল্টাবা ওকে জানো? স্যার। পাতা কেন উল্টাবা? পাতা উল্টে উল্টে দেখবা যে কোথায় কোন পাতায় কি আছে ভাই, মাঝে মাঝে খাতায় লিখবা যে এই পাতায় ই আছে, ওই পাতায় ওই আছে, ওই পাতায় ওই আছে, পড়তে বলছি না, এগুলো লিখবা আর দেখবা। ওকে, খালি সিন করবা,
এই সিন করতে করতে দিবা তোমার পড়া হয়ে গেছে অটোমেটিক সিন করতে গেলে পড়া হবে দেখতে দেখতে তুমি আমি আমি বলে দিয়েছি যে আমি যখন পরীক্ষা দিয়েছি না পরীক্ষা দিয়েছি আমি বেরিয়ে বলেছি অমুক বইয়ের এত নম্বর অঙ্কটা দিয়েছে সবাই অবাক যে তুমি কোশ্চিন পেলাম তো আমি কোশ্চিন পাইনি আমি অ্যাকাউন্ট দেখে বুঝে গেছি যে এটা অমুক বইয়ের এত নম্বরে আছে দেখো তো তোমাদেরও বলতে হবে তোমাদের পরীক্ষা থেকে বেরিয়ে বলতে হবে যে আরে অ্যাকাউন্টটা বুঝলে না এটা তো ওই বইয়ের এত নম্বর আছে ওকে ওকে স্যার। Yes, sir. তাহলে কেন এটা বুদ্ধিটা কি হলো তোমার লাইব্রেরিতে যায় বসার টাইম নাই কিন্তু বসবা বসে কি করবা ভুলে গেলে এখন পাতা উল্টাবো স্যার। স্যার পাতা উল্টাবো পাতা উল্টে দেখবা যে কোন পাতায় কি আছে তোমার সাবজেক্ট না তোমার সিলেবাস অনুযায়ী কোথায় কি আছে দরকার খাতায় লিখে রাখবা পরে সময় নিবা তারপর আমি ওই যে লাইব্রেরি টপিক গুলো পড়বো স্যার। হ্যাঁ পাতা উল্টে হলে পাতা উল্টে কোন পাতায় কি আছে কোন পাতায় কি আছে কোন পাতায় কি আছে কোন ভালো ভালো অঙ্ক কোথায় আছে তারপরে পাস কোশ্চিন গুলো দেখবা দেখে অঙ্কগুলো দেখবা তাই না এগুলো এখন লাগবে না এগুলো প্রফেশনাল লেভেলে লাগবে এখন আর এগুলা বলে রাখলাম মানে কথা প্রসঙ্গে বলে রাখলাম এরপরে হয়তো আমাকে নাও পেতে পারো আগে বলে রাখলাম একে পাস করার মানে সহজ উপায় ওকে হাউ টু পাস দ্য এক্সাম ভেরি কুইকলি টাইম আছে তো আমি খালি ভয় পাচ্ছি যে টাইম শেষ না হয়ে যায় তোমরা একটু থেকো কিন্তু নাকি থাকবে না থাকবো স্যার। হ্যাঁ স্যার স্যার আছি, আসছি সমস্যা নাই। এট দি এন্ড পর্যন্ত থেকো কেন যে আমি চাই যে এই পড়াটা যেন আর তোমাদের পড়তে না হয় তোমরা যে গাইডলাইনটা দিয়ে দেবো ওই গাইডলাইন অনুযায়ী খালি পাতা উল্টাবা দেখবা হয়ে গেছে ওকে ইনশাআল্লাহ। আমি চাই যে তোমাদের পাস করতে হবে এক চান্সে কেন দেশে আজকে চার্টার অ্যাকাউন্টেন্ট নাই দেখে বুঝছো ওই যে ফাল পাচ্ছে আইসিএম এর ফাল পেরে পেরে সব সব দখল করছে ওরা বুঝছো কিন্তু চার্টার স্যার অ্যাকাউন্টেন্টের যেতে পারে না কিন্তু ওরা চাকরির সব বড় বড় পদে তারা বসে আছে কাজে তারা চার্টার অ্যাকাউন্টেন্টের পিছনে লেগেছে তো এগুলো ঠিক না যে আমরা আমাদের প্রফেশন দিয়ে আমাদের কোয়ালিটি দিয়ে আমরা সবকিছু ঠিক করে ফেলি ওকে মনোবল শক্ত রাখবো এবং আমাদের পাস করতে হবে সবাই আমাদের এখন ধরো কত আছে 2000 2500 চার্টার এখন 2500 মধ্যে 500 জন মারা গেছে 500 জন বিদেশে গেছে আর 1000-এর মধ্যে 500 জন চাকরি করছে আর 500 জন কোয়ালিফাই মানে আমরা প্র্যাকটিস করছি ওকে জি স্যার। পরীক্ষা Yes, sir. পরীক্ষাতে আসলে দেখবা যে কয়জন চার্টার অ্যাকাউন্টেন্ট 2500 2005 হ্যাঁ 500 কি হতে কবরে গেছে 500 বিদেশে চলে গেছে 500 প্র্যাকটিস করছে 500 চাকরি করছে হলো এই হলো জি স্যার। Yes, sir. এক কথায় রিপোর্ট মানে তোমার পয়লা দিবা তুমি লিখবা এরকম ফাইভ কোয়ালিটিজ চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়া লিখবা যে 1 কি হতে 2 কি হতে 3 কি হতে 5 কি ওকে কোশ্চেনের জি অ্যান্সার স্যার। বইতে কি লেখা তো বই লেখা আমার কি আমি লিখবো অ্যাকুরেট অ্যান্সার ওকে অ্যাকুরেট অ্যান্সার এটার উপরে তোমার পাস হয়ে যাবে আচ্ছা আমরা এখন চলে যাই তাহলে নাম্বার 3-তে ওকে হোয়াই ক্যান অ্যাসুরেন্স নেভার বি অ্যাবসুলেট হতে পারে না লিমিটেশন থাকে তুমি যতই ভালো অডিট করো কিছু না কিছু গ্যাপ থাকবেই ওকে তাহলে ওই গ্যাপের জন্য ধরা না পড়ো অ্যাকাউন্ট তো মিলে না কোনোদিন মিলে অ্যাকাউন্ট যারা বানিয়েছো কেউ বানিয়েছো অ্যাকাউন্ট না স্যার। অ্যাকাউন্ট মিলে না ক্যাশ বেসিসে মিলে ক্যাশ বেসিসে অ্যাকাউন্ট মিলে যায় একবারে কিন্তু অ্যাকুয়াল বেসিসে মিলে না মিলাতে হয় এখন মিলাতে গিয়ে তুমি গোজামিল দিলে হবে না ইরোর্স করলে হবে না ফ্রড করলে হবে না তোমাকে সুন্দরভাবে দিতে হবে যে মেলাবেলা তুমি যে একটা হাইপোথিক্যাল ফিগার দিয়ে মিলালা এই মিলানোটার মধ্যেও সিগনিফিকেন্ট থাকতে হবে যেন এই মিলানোর জন্য আমি না ধরা না খাই ওকে তো অ্যাকাউন্টের জি যারা স্যার। তাদেরকে জিজ্ঞাসা করবো তারা অ্যাকাউন্ট মিলিয়ে দেয় হ্যাঁ তো ওইটাই তোমার ধরতে হবে আর তোমাদের অডিটরদের কাজ হলো যে কোথায় অ্যাকাউন্ট মিলাইছি অ্যাকাউন্ট তো মিলে না কোথায় মিলাইলো দেখি এই যে বের করবা এই বের করার বুদ্ধিটাই হলো তোমার কি ট্যালেন্ট আমরা বের করেছি যেহেতু অ্যাকাউন্ট মিলালো ওই যে ব্যাংক রিকনসিল দিয়ে মিলাতে পারবা ব্যাংক রিকনসিল দিয়ে সব পাইবা ব্যাংক রিকনসিল দিয়ে ফ্রড ইরর সব করা যায় বুঝলা আর স্টোর যদি দেখো ভালো করে স্টোর যদি ভালো করে দেখো না হ্যাঁ তাহলে স্টোর দিয়ে যে ইয়ে করা যায় ইরর অ্যান্ড ফ্রড ওখানে অনেক ওখান দিয়ে করা যায় তুমি যদি ভালো করে দেখো না তাহলে ওগুলো থেকে যাবে ঢাকা থেকে যাবে ওকে স্টোর আর ক্যাশ দ্যাট ইজ ব্যাংক রিকনসিল ক্যাশ আর স্টোর এই 3 জায়গাটা বড় ভাই ডেঞ্জারাস জিনিস এগুলো পড়বা এগুলো কোথায় পড়বা আমি বলে দেবো www তে গিয়া কোথায় সার্চ করতে হবে কোথায় পড়তে হবে এগুলো আমার থেকে নিবে নেক্সট ক্লাস ওকে Yes, sir. নেক্সট হলো আমাদের কি হলো নাম্বার 3 যে এক্সপেকটেশন গ্যাপ এই যে এক্সপেকটেশন গ্যাপ আছে বইতে না থাকলে তুমি এক কাজ করবা হোয়াট ইজ এক্সপেকটেশন গ্যাপ আমার নোটের মধ্যে আছে বোধহয় তো না থাকলে তুমি ওটা এতে দেখবা স্যার কোথায় দেখবা বই আছে 3.2 তে আছে, এখানে 3.2 তে আছে স্যার, পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11 আছে না এক্সপেকটেশন গ্যাপ জি হ্যাঁ স্যার, আছে। 3.2। ওটা কি হলো প্রবলেমস অফ ইউজার হ্যাঁ যেটা এক্সপেক্ট করে সেই অনুযায়ী নাই তার গ্যাপ আছে তাহলে এখানে আছে যে যেভাবে এটা একটু ক্লামজি করে লেখা আছে বুঝলা এখানে মনে রাখো ডিসটিংশন বিটুইন দি রিজনেবল অ্যান্ড লিমিটেড অ্যাসুরেন্স মে অলসো বি হ্যাঁ মিস আন্ডারস্ট্যান্ডেড বাই ইউজার
ওই ইউজার ভুলবে। তো তুমি এখান থেকে নিবা, কোথায় যাবা, ইন্টারনেটে গিয়ে বলবা যে ডিফাইন এক্সপেকটেশন গ্যাপ, হোয়াট আর ইস ইমপ্লিকেশন। হোয়াট আর ইজ ইটস ইমপ্লিকেশন লিখে নিবা, আমার সাথে সাথে পাশে পাশে লিখে নিবা, পেন্সিল লিখবা। অডিটরদের হাতে সবসময় পেন্সিল থাকতে হবে। আর কার হাতে থাকে বলতো পেন্সিল? কার হাতে পেন্সিল থাকে? কার্পেন্টার আর্টিস্ট আর্টিস্ট স্যার আর্টিস্ট আর্টিস্ট আর্টিস্ট, কার্পেন্টার থেকে হাতে থাকে। আর অডিটরদের হাতে থাকতে হবে। তোমার সাথে তুমি যে রিকুয়েশন দিবা যে আমার পেন্সিল দেন, পেন্সিলের রিকুয়েশন দিবা, তবে পেন্সিল রাবার আলা পেন্সিল নিবা, নট আদার, বিনা রাবারের পেন্সিল নিবা না। সাদা রাবার থাকে যে পিছনে পেন্সিলে, জি স্যার। এটা নিয়ে নিবা, রিকুয়েশন দিয়ে নিয়ে নিবা, কেন ওইটা সবসময় পেন্সিল তোমাদের হাতে সবসময় থাকতে হবে। রিপোর্ট ফাইনাল করার সময়, রিপোর্ট লেখার সময়, অডিট করার সময় সব সময় থাকবে, ওগুলো তোমার লাগবে। তারপরে তুমি কালারিং পেন্সিল ব্যবহার করবা পরে, আগে পেন্সিল দিয়ে দেখে নিবা। এনি এক্সেপ্টেশন গ্যাপ বুঝলা? গ্যাপ, এনি গ্যাপ, ইউজাররা দেখছে যে রিপোর্টের মধ্যে অনেক গ্যাপ আছে। ওকে, এই গ্যাপগুলো কি, হোয়াট আর দি গ্যাপ, তাহলে তুমি ইন্টারনেটে যাও, অনেক দিয়ে দিবে, কাজে তোমার কেন টাইম নষ্ট করবো, তোমাদের গ্যাপ লাইনটা ধরিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে দেখো ইন্টারেক্টিভ কোশ্চেন আছে একটা 11 নম্বরে। কি আছে? হুইচ থ্রি অফ দি ফলোইং আর বেনিফিট অফ দি অ্যাসুরেন্স ওয়ার্ক। এই যে 5টা আছে না, এরকম কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষায়। হুইচ থ্রি অফ দি কি বেনিফিট অফ অ্যাসুরেন্স ওয়ার্ক, তাই না? ওকে, তিনটা এখানে এ বি সি আছে না, সি ডি ই, এই তিনটার মধ্যে কোন তিনটা কারেক্ট ওইটাই লিখতে হবে পরীক্ষাতে, 1 সেকেন্ডে লিখবা। তাহলে এটার উত্তর, এর উত্তরটা দেওয়া আছে, আমি আর পড়ছি না, এর উত্তরটা দেওয়া আছে কোথায়, পেজ নাম্বার 26-এ। দেখো, তাদের খুলো পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26-এ দেখো। 1 নাম্বার কি বলছে যে বেনিফিট চাইছে, তাহলে অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ওপিনিয়ন, ইন্ডিপেন্ডেন্ট আর প্রফেশনাল, এটা কারেক্ট, এটা ওকে, এটা কারেক্ট। তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর প্রফেশনাল ওপিনিয়ন দিতে হবে, কারেক্ট। তারপরে 2তে বলছে অ্যাডিশনাল কনফিডেন্স গিভেন টু দি আদার রিলেটেড পার্টিস, এই অ্যাডিশনাল কনফিডেন্স, এটাও কারেক্ট। ওকে, কনফিডেন্স থাকতে হবে তো, তোমার রিপোর্টের প্রতি কনফিডেন্স না থাকে থার্ড পার্টির, তাহলে তোমার রিপোর্ট হলো না। তারপরে 3 নাম্বার দেখো, সিটে বলছে টেস্টিং অ্যাজ এ রেজাল্ট অফ স্যাম্পলিং ইজ কি চিপার ফর দি রিজনেবল পার্টি। বুঝছো, টেস্টিং এর ব্যাপারে এটা এটা কি বলছে, এটা ঠিক হচ্ছে না। টেস্টিং অ্যাজ এ রেজাল্ট অফ স্যাম্পল রেজাল্ট থেকে তোমার যে রিজনেবল পার্টি পাবে, রেসপন্সিবল পাবে, এটা হবে না, এটা সি, এটা এটা নট কারেক্ট। ওকে, তারপরে সি ডিতে দেখো, জাজমেন্ট অন এস্টিমেট ক্যান বি কনক্লুসিভ, জাজমেন্ট অফ দি, এটা হবে না। আমরা কেন জাজমেন্ট দিই, আমরা কনক্লুসিভ করবো কেন, আমাদের এটা হবে না। তারপরে অ্যাসুরেন্স মে অ্যাক্ট এজ এ কি ডেট্রিমেন্ট টু ইরোর্স অ্যান্ড ফ্রড। ঠিক আছে, এটা ইরোর্স অ্যান্ড ফ্রড তোমার করতে হবে, অ্যাসুরেন্স করতে হবে, হ্যাঁ এখানে ইরোর্স আছে, ফ্রড আছে। তাহলে ইরোর্স অ্যান্ড ফ্রড মেইনলি বের করবা কোথা থেকে, একটা ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট করতে গিয়ে, আর একটা করবা স্টোর অ্যাকাউন্টিং। ওকে, দুটো বলে এবং দেবো, ক্যাশ আরো অনেক এবং ক্যাশ আরো আছে, যেমন বিলস রিসিভেবল, বিল পেবল এর মধ্যেও আছে। বুঝছো, এখানে এক কাহিনী আছে, এগুলা এগুলা কি এখনই বলে দেবো না? বিলস রিসিভেবল আর বিলস পেবল কে আপনি দেখবা কিভাবে ব্যাড বাই রড। হ্যাঁ, এখানে আগে নিবা লিস্ট, যে বলবা লিস্ট দেন, বিলস রিসিভেবল আর বিল পেবল এর লিস্ট নিবা, লিস্ট নিয়ে বলবা যে এটা ইয়ারাইজ করে দেন, কোনটা কোন ইয়ারের। দেখো যে দেখা যায় 2 কোটি টাকা আছে, তাহলে কোনটা কোন ইয়ারের, ব্যালেন্সের লিস্ট অবশ্যই নিবা, এবং কোনটা কোন ইয়ার এজিং করবা। এজিং করার পরে দেখবা যে কারেন্ট ইয়ারের কোনটা, ওটার উপর বেশি জোর দিবা। আর প্রিভিয়াস ইয়ারের ব্যাপারে বলবা যে ম্যানেজমেন্ট টু টেক নেসেসারি অ্যাকশন টু স্ক্রুটিনাইজ এন্ড অ্যাডজাস্ট ইট অ্যাকর্ডিংলি। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। ব্যাস, এখন চলে যাও, 4-এ যাও, 3 হয়ে গেছে, 4-এ যাও। 4-এ কি বলছে, আমার টাইম আছে তো, আমি খালি ভয় পাচ্ছি টাইম আছে, টাইম আছে। ওভারভিউ দি স্ট্যাটুটরি অডিট, ওভারভিউ দেখো, দি স্ট্যাটুটরি অডিট ইজ এ কি এক্সাম্পল অফ দি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ও যে দেওয়া আছে, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বললাম না, যে কয় নাম্বার পাতায়, ওখানে দেখবা, ওখানে দেওয়া আছে, এটা পেজ নাম্বার বলে দিও, এখানে পেজ নাম্বারটা দেখো কোথায় আছে, পেজ নাম্বার 11। এইটে না, এইটে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এক্সাম্পল, পেজ নাম্বার এই যে 1.3 আছে, লিখে 1.3, 1.3 আছে পেজ নাম্বার ঠিক 8-এ আছে ওটা। ওকে, পেয়েছো? স্ট্যাটুটরি অডিট 11 পেজ। আমি 11 পাইছি স্যার। জি জি স্যার স্যার। পাইছি। ওই যে 1 নাম্বার ফোটা ফোটা আছে না, যে সেকশন ওভারভিউ করে, যে ছায়া ছায়া আছে না একটু বইয়ের মধ্যে, শ্যাডো হ্যাঁ আছে না, আছে হ্যাঁ জি আছে স্যার, জি স্যার, হ্যাঁ। তুমি ধরো শ্যাডো পড়বে না, কিন্তু কোশ্চিন হবে এই শ্যাডো গুলো থেকে। বুঝছো, এই শ্যাডো গুলোর উপরে যারা জোর দিবা তারা পাস, এই শ্যাডো গুলো থেকে কোশ্চিন হবে। বুঝছো, গোপন কথা বলে দিলাম, আমি চাই যে পাস করতে হবে, এই কথাটা, এগুলো নিয়ে বেশি ডিসকাস করবো না, তোমরা যা যে 200 জন ক্লাস করছো তারাই জেনে রাখবে। ওকে, স্যার শ্যাডো গুলো বলতে বুঝিনি স্যার, একটু কোনটা? রিপিট করবে?
শ্যাডো গুলো লুকানো আছে, শ্যাডোর মধ্যে সব আছে, শ্যাডোর মধ্যে সব কোশ্চেন লুকিয়ে আছে। স্ট্যাটুটরি অডিট, এই স্ট্যাটুটরি অডিট হোল বিরাট ব্যাপার। তুমি চাইবা স্ট্যাটুটরি হোয়াট আর ইটস ইমপ্লিকেশন চাও না, ওই যে নেটে তাই দেখবো কত পাবা। অডিটর আর সাবজেক্ট টু দি ভেরিফাই দি লিগাল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট, বিশাল ব্যাপার। মানে তোমার লিগাল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট থেকে কোশ্চেন থাকবেই। হ্যাঁ, তোমার আইএসএ আইএফআরএস এগুলো থেকে থাকবেই। তারপর অডিট আর কম্পেয়ার 5 প্রিন্সিপাল স্টেজেস, যেমন কি অবটেনিং এঙ্গেজমেন্ট, তোমাকে তো আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাই না, তারপর প্ল্যানিং করতে হবে যে কিভাবে কাজ করবা, দেন প্রসিডিওর হাউ টু ওয়ার্ক, দেন রিভিউ, আফটার ওয়ার্ক দেন রিভিউ, দেন রিপোর্টিং। এতগুলো পয়েন্ট আছে। ওকে, আমি পয়েন্ট করে দিয়েছি, দেখো স্টেজ করে দিয়েছি। তা এখন চাই আমরা স্ট্যাটুটরি তো বলে দিলাম, এটা হয়ে গেল। এখন দেখো 1 নম্বর গেল, 2 নম্বর লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট, এটা হয়ে গেল যে ওগুলো দেখবা রিকোয়ারমেন্ট কি কি দেখবা ওটা বলে দিলাম। যে আইএসএ, এখানে আইএসএ আইএফআরএস আর এইগুলো দেখলাম। 200 লিখে রাখো, আইএসএ 200 লিখেছিলাম না, আইএসএ 200 আছে ওভারঅল অবজেক্টিভ, নিচে আছে দেখো। Yes, sir. হ্যাঁ, ওইটা আছে। তারপরে দেখো কি আছে, আইএসএ স্ট্যান্ডার্ড, আইএসএ স্ট্যান্ডার্ড দেখবা। আইএসএ স্ট্যান্ডার্ড গুলো আছে তোমার কত, 4.3 আছে, 4.3 দেখো কোথায় আছে, 4.3 আছে। 200টা দেখবা, 4.3 আছে আইএসএ স্ট্যান্ডার্ড, এগুলো হয়তো দেখবা। ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল এন্ড ডেফিনিশন, অবজেক্টিভ, অ্যাপ্লিকেশন এন্ড আদার এক্সপ্লেনেটিভ ম্যাটেরিয়ালস, ওই আইএসএ খুঁজবা 2 নম্বর, 200 নম্বর বের করে নিবা, নিয়ে দেখবা একটু পড়বা ক্রিটিক্যালি। একদিনে পড়া হবে, 4 দিনে পড়বা, পরে পরে দাগ দিয়ে দিয়ে পড়বা, পরে দেখবা যে সব আছে। ওগুলোকে ফলো করবা অডিট করার সময়। ওকে, এটাই আসলে অ্যাসুরেন্স করতে হবে যে হ্যাঁ আমি দেখেছি 200-এ যে আইএসএ আছে এগুলো আমি দেখছি, এগুলো মিলছে, আর তোমার অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে, ক্লিয়ার। Number 4, value of statutory audit. Value of statutory audit কি? Reason why most companies the value audit do so is that they are legally required to. Legally required তোমার একটা audit report is a legal matter, legal document. However, auditor can be invaluable to an entity because they may enhance the credibility of the financial statement. এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিবিলিটি আছে কিনা। তোমাকে একটা ব্যালেন্স শিট দেখে তুমি যখন বলবা যে ব্যাংক ব্যালেন্স শিট দেখে, ব্যালেন্স শিট মানে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশন দেখছো না, ফাইন্যান্সিয়াল পজিশন। Yes, sir. Yes, sir. এবারে অডিটর একটা ফাইন্যান্সিয়াল পজিশনের স্টেটমেন্ট দেখতে গিয়ে দেখবা কি ইউ আর দ্য ডক্টর, ওখানে তুমি ডাক্তার হয়ে যাবে। ইউ আর দ্য ডক্টর, ওটা এই যে বলা হয়, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কি বলা হয় জানো? তোমার ডিফাইন বললো যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ উইন্ডো ড্রেসিং। বুঝলে, তুমি জানো না, ভুলে গেছো যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ভুলে গেছো। কি লিখবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ উইন্ডো ড্রেসিং অফ কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উইন্ডো ড্রেসিং হলো ফাইন্যান্সিয়াল কোনটা, যখন তুমি দেখবা একটা ফাইন্যান্সিয়াল পজিশনকে যখন দেখবা তো ওটা উইন্ডো ড্রেসিং, মানে আয়নাতে মুখ দেখো না, জি স্যার। তেমন তুমি ওই যে ফাইন্যান্সিয়াল পজিশনে যে দেখবা মুখ, যে এর এর ক্যাপিটাল কত, কিভাবে কি অ্যাসেট কত, এর লাইবিলিটি কত, এর রিসিভেবল কত, আর পেয়েবল কত, এর ব্যাংক ব্যালেন্স কত, এর ক্যাশ ইন হ্যান্ড কত, এর আদারওয়াইজ কি অন্যান্য কত। একটা গ্লাস দেখে তুমি যদি বুঝতে পারো যে এর স্বাস্থ্য ভালো না খারাপ, তখন ডাক্তার হয়ে যাবে, তখন ট্রিটমেন্ট করবা যে হ্যাঁ এটা তো একবারে রিজনশীল, মানে অসুস্থ হয়ে যাবে। ওইটা দেখে ফাইন্যান্সিয়াল পজিশন দেখে তোমার বলতে হবে এটা কি ভালো, এটা গুড 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 না খারাপ, ব্যাড না ইয়ে, তাই না? তো তুমি যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে যদি বলতে পারো যে হ্যাঁ এটা তো ভালো, এটা লিকুইডিটি পজিশন ভালো, মানে তোমাকে ওই যে রেশিও এনালাইসিস করে দেখতে হবে। হ্যাঁ, এর ইকুইটি ভালো, এর রিসিভেবল ভালো, এর পেয়েবল ভালো, তাই না? এর সবই ভালো, তাহলে এটা ভালো। তোমাকে এটা বলতে হবে যখন তুমি বলবা যে ইউ আর দ্য এক্সপার্ট। আর যখনই তুমি এক্সপার্ট হয়ে যাও তখন ফাইনালের কেস অ্যানালাইসিস তুমি পাস করে দেবে, এক চান্স। কেস অ্যানালাইসিস আছে না ফাইনালে? জি Yes. স্যার। Case study. তাড়াতাড়ি পেজ নাম্বার 8-এ যাও, ওই যে রোমান 8-এ যাও, তাড়াতাড়ি যাও, আমার সাথে যাবা, নাহলে এগুলো সাথে না দেখে নিলে হবে না। গেছো? জি স্যার গেছি। ওই যে উপরে লেখা আছে কেস স্টাডি, লেখা আছে অ্যাডভান্স লেভেল। জি স্যার, অ্যাডভান্সের জি, প্রথমটা। স্যার। অ্যাডভান্স লেভেলে পড়া এখন থেকে পড়তে হবে, তুমি যে অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়বা তাহলে হবে না। ওকে, জি স্যার। এই কেস স্টাডি তো তোমরা ডেলি করছো, কেমনি করছো যে যে এক একটা অডিট রিপোর্ট, এক একটা কেস স্টাডি। ওকে, তো এই অডিট রিপোর্টটা কেমনি হলো, কিভাবে অ্যাকাউন্ট বানালো, কিভাবে হলো, হাউ টু, গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবা। তুমি অডিট করতে জানো, তোমাকে যদি বলি যে ক্যাশ বুক লেখাও পারবা না। কিন্তু আমি তো ক্যাশ বুক চেক করেছি, মানে অনেক ক্যাশ বুক চেক করেছি, কিন্তু ক্যাশ বুক তো লেখা তো আমি জানি না, লিখতে হয়।
কাজেই যখন ক্যাশবুক চেক করবা তখন দেখবা যে হাউ টু রাইট দি ক্যাশবুক, কেমনি ভাবে ক্যাশবুকটা লেখা হয় এটা দেখবা, টেকনিক গুলো শিখবা। ওকে, ইরানের কথা মনে করো। ইরান কি করছে জানো? 5টা করে ক্ষেপণাস্ত্র ছাড়ছে, তাই একটা আসল আর 4টা নকল। কেন জানো? এখন আর বলেন। না স্যার। জি স্যার। কেন ছাড়ছে 5টা? একটা আসল আর 4টা স্যার নকল। যাতে আয়রন ভয় ডোম পায়। যেন বুঝতে না পারে কোনটা আসল, যেন প্রতিহত হ্যাঁ, করার সময় বুঝতে না পারে। নকল 4টা যখন যায় তখন ওই যে আয়রন ডোম থেকে যে ছাড়ে না ডোম গুলো, জি স্যার, আয়রন ডোম থেকে যখন আয়রন ব্যাকআপ ডোম ওই 4টাকে মার থেকে খালি হয়ে যায়, তখন 5 নাম্বারটা যে হাঁটে। হ্যাঁ ওকে, জি তো স্যার। আমাদের ওরকম যে এখন থেকে পড়বা যে কেস স্টাডি অ্যাডভান্স লেভেলে আছে, এক চান্সে পাস করতে হবে। এখন তুই যদি করো না, তাহলে তোমার কেস স্টাডি পড়া হয়ে গেল। তারপরে প্রফেশনাল অ্যাকাউন্টে আছে দেখো, ওই প্রফেশনাল লেভেলে আছে দেখো, 2 নম্বর পেজ, 2 নম্বরের পেপার, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, ওটাও পাস হয়ে যাবে। এই দুটো পাস। তুমি যদি এই অ্যাসুরেন্স ভালো করে পড়ো তাহলে ওই দুটো পাস। ওকে, ওকে স্যার। ইয়েস স্যার। এখন আমরা চলে যাই, আমার টাইম শর্ট হয়ে যাচ্ছে। স্ট্যাটিউটরি বুঝলা তো মোটামুটি? জি স্যার। এখন পড়বা, পড়ে না বুঝতে পারলে কোথায় যাবা? তখন তো সার্চ, গুগলে। তখন গুগল বলবে গুগল গুগল। ইন্টারনেটে যে জিজ্ঞাসা করবা, দুইটা কথা দেওয়া, ডিফাইন স্ট্যাটুটরি অডিট অ্যান্ড হোয়াট আর ইটস ইমপ্লিকেশন। হ্যাঁ, যা যে লাগবে, হোয়াট আর দি ইম্পর্টেন্স, যা চাইবা তাই দিবে, কিন্তু এত তো তোমার দরকার নেই। তোমার পাস করতে হবে, হাউ টু পাস দ্য এক্সাম, অল্প দরকার। আর এগুলাকে টাইম টু টাইম, আমি যেদিন যেটা লেকচার দেবো ওদিন ওটা রাতে জায়গায় 2 ঘন্টা, 1 ঘন্টা রাতে জায়গায় আর ওগুলো বাইর করে নিবা, নিয়ে হয় ফাইল করবা, তো প্রিন্ট বাইর করবা। প্রিন্টার না থাকলে ফাইলে রেখে দিবা, পরে ওটাকে ওটাকে পরে নিয়ে যাবা, পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে ক্লায়েন্ট অফিসের দিকে প্রিন্ট করবা, অফিস থেকে না, ক্লায়েন্ট অফিস থেকে। ওকে, ওকে স্যার। Okay, sir. সব বুদ্ধি শিখাই দিলাম। কারণ আমি চাচ্ছি যে পাস, আমি ফেল মনে করো, কেউরে ফেল নিবো না। তোমরা আমাকে যত পারো প্রশ্ন করো, যদি করে ফেলো প্রশ্ন করে আমাকে করে ফেলো, কিন্তু আমি চাই পাস। স্যার ওকে, অ্যাকাউন্টস দেখলে সর্বপ্রথম কোথায় কোথায় ফোকাস দিতে হয়, মানে কিভাবে এটার পজিশন ভালো নাকি খারাপ, কোথায় ফোকাস দিতে হয়? ওই যে তোমার ব্যালেন্সের স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যেটা প্রথম পেজটা, অ্যাকাউন্টসের চার কি কি ফাইভ ফাইভ এলিমেন্ট আছে না? একটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, একটা হলো ইকুইটি স্টেটমেন্ট, একটা হলো ফান্ড ফ্লো স্টেটমেন্ট, আছে না? জি স্যার। জি স্যার, প্রথমটা, মানে প্রথম অডিট রিপোর্টের একদম প্রথম পেজটা ফোকাস দিব। প্রথম পেজটার নাম হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন দেখে দেখবা যে দেখি তো ব্যাংক কত, এদের ব্যাংকের পজিশন কি, ক্যাশ করতে ব্যালেন্স কত, রিসিভেবল কত, পেবল কত, যার ডেটর্স কেমন, ক্রেডিটর্স কেমন, এগুলো দেখবা। দেখে যদি বলো যে না ওই যে তখন কি হবে জানো, এটা দেখতে গিয়ে কি করতে হবে তোমার? রেশিও অ্যানালিসিস করতে হবে। রেশিও অ্যানালিসিস বই খুলবা, খুলে প্রত্যেকটা আইটেমের রেশিও অ্যানালিসিস করতে হবে। ওখানে লেখা আছে কোনটা সিগনিফিকেন্ট, কোনটা ভালো, কোনটা খারাপ। তুমি কেমনি জানবা কোনটা ভালো কোনটা খারাপ? ওই নোট দেখতে হবে। রেশিও অ্যানালিসিস করে দেখবা, দেখে দেখলে কি হলো? রেশিও অ্যানালিসিস করতে গিয়ে তোমার কি কি হলো বলো দেখি। ওই আবার যাও, আবার যাও, ওই 8 নম্বর রোমান 8-এ যাও। স্যার আসছি স্যার। আসছো, ওখানে যে দেখো যে অ্যাডভান্স লেভেল আর প্রফেশনাল লেভেল আছে না? অ্যাডভান্স জি লেভেল স্যার। রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল কর্পোরেট রিপোর্টিং, আর প্রফেশনাল রিপোর্টের এই যে বিজনেস বিজনেস কি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বুঝছো? পাস, জি স্যার। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পাস। যখন পড়তে যাবা তুমি যাই, হ্যাঁ এগুলো তো পড়ে এসেছি, এগুলো পাস করার কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একটা ওকে দিকে স্যার। আরেকটা পড়ে রাখবা, আগে আগে পড়া হয়ে গেছে। তার তখন ওই বইটা পড়বা, খালি পড়ে পড়ে দেখবা যে তখন দেখবা ক্যাচ করতে পারবা, দ্রুত ক্যাচ করে, হাউ টু ক্যাচ কুইকলি, ক্যাচ করতে হবে। আমি চাচ্ছি যে প্রতিটা পরীক্ষায় তোমরা এক চান্সে পাস করবে। ওকে, আর নেক্সট ক্লাসে তোমাদের নাম, টেলিফোন নাম্বার আর ইমেল নাম্বার দিবা। তাহলে হবে কি, আমি তোমাদের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হবে। কার কি প্রবলেম যেহেতু আমার ঠিক সলভ জি করতে স্যার। হবে। এখন তো আমি চাই যে ভাই পাস করতে হবে, মা বাবা তাকিয়ে আছে, মা বাবা বেঁচে থাকতে থাকতে পাস করো। কেন? তারা দেখতে চাই যে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে ছেলে আমার, মেয়েটা আমার করবে, তাই না? ফ্যামিলির জন্য একটা করো। আর যদি মনে করো যে আপনার সিএ পাস করছি, বিশেষ করে মেয়েদের পড়ছি আর কি, তা অন্যভাবে নিও না, আমার আমার কথাটা আবার খারাপ নিও না। আমি দেখেছি ম্যাক্সিমাম মেয়ে আসে যে তাড়াতাড়ি সিএ পড়ছে, আর বাপরে সিএ পড়ছে, তারা তাদের ভালো ঘরে বিয়ে হয়ে যায়। আচ্ছা যাক, এগুলো নিয়ে আর ডিসকাস করো না, আর আলাপ করো না। বুঝছো? আমার কথা হলো যখন সিএতে ঢুকেছো, নাম যখন লেখাইছো, পদ যখন দিছো, পাস করতে হবে। ওকে, পাস করতেই হবে। ইনশাআল্লাহ। এখন পাস করতে Inshallah. ইনশাআল্লাহ স্যার। মেয়েদের জন্য সবচেয়ে ভালো, বুঝলে? ওরা পাস করতে, ইনশাল্লাহ। ওরা দ্রুত দ্রুত প্রেসিডেন্ট হয়ে যাবে, দ্রুত ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে, দ্রুত বড় বড় কমিটিতে চলে যাবে। কিন্তু তোমরা যেতে পারবে না, তোমাদেরকে অনেক সিনিয়র হতে হবে, তারপরে যেতে হবে। ওকে, মেয়েদের ইনশাআল্লাহ জন্য। স্যার। কেন এটা জানো? কেন এটা বললাম না, জিজ্ঞাসা করলাম না যে? কেন মেয়েদের সংখ্যা কম। ওকে, ওরা কোটাতে পড়ে যায়। এই যে প্রেসিডেন্ট মহিলা হচ্ছে কেমনে, ওই যে অনেক জুনিয়র, আমার অনেক জুনিয়র, বাট প্রেসিডেন্ট হচ্ছে কেমনে? এই যে কোটায় পড়ে গেছে। ওকে, স্যার এখনো কোটা সিস্টেম। ওই কোটা না, সেই কোটা এনো না আবার। এর মধ্যে ওই কোটা এনো না, এটা হলো যে সংখ্যার কোটা, লেডিস বুঝলা? ফার্স্ট।
হ্যাঁ লেডিস ফার্স্ট, মানে সংখ্যায় কম ওরা, তাই জন্য সংখ্যায় কম জন্য ওরা, যখন আমরা বেশি হয়ে যাবো আমাদের মতো তখন ওদেরও ওরকম হবে। কিন্তু আপাতত ওরা কম কম থাকার জন্য, যেমন এই যে এবার এবার হয়েছে না, আমাদের প্রেসিডেন্ট হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংকের ইয়ে, এটাও মেয়েদের সংখ্যা কম থাকার জন্য ও প্রেসিডেন্ট হয়ে যাবে। স্যার সংখ্যালঘু স্যার, সংখ্যালঘু। প্রেসিডেন্ট বলো বলো। দরকার এটা। হ্যাঁ বলো। বলছিলাম যে স্যার উনি কি নতুন মানে প্রথম প্রেসিডেন্ট হয়েছে মহিলা হিসেবে? না না না, আগের আগে হয়েছে না, এর আগে ছিল না, ওই যে এরশাদের আমলে কে ছিল, ওই যে এর আগে ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল, তার ওয়াইফ হয়েছিল এর আগে president। এরশাদের তা স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়াইফ হয়েছিল এর আগে। উনি চার্টার এখন, ওরা আমাদের ব্যাচ। উনি ব্যারিস্টার আনিসের ওয়াইফ। হ্যাঁ উনি আমাদের ব্যাচ, বুঝছো, কিন্তু আমাকে লিখতো ইন্ডিয়া লন্ডনে থাকতো, তো লন্ডনে থাকতো, তো লন্ডন থেকে পরীক্ষা দিত আর আমাকে দিয়েছে করতে দিয়ে করে, যাক গা, ওগুলো নিয়ে আলাপ করে নিই। আচ্ছা, শোনো তাহলে এখন কোথায় গেলাম আমরা? পাস করতে হবে, তুমি কে কি ছিল না ছিল, কে কোন ফার্মে পড়ো, এটা দরকার নেই, কে রহমান রহমান, কে আর্টিসান, কে ওই মানে অন্যান্য ফার্ম, হ্যাঁ একনামিন অন্যান্য ফার্ম, তাই না? এগুলো দেখার দরকার নেই, যে পাস করলে সবাই সমান। ওকে, তবে ওই লিভিং আমাদের ফার্ম। হচ্ছে হ্যাঁ প্রথম পৃষ্ঠাতে স্যার আছে হচ্ছে যে পাঁচটা কি এলিমেন্ট আছে, তার মধ্যে ফার্স্ট যে এলিমেন্টটা, ওখানে তো তিনটা ইউজার আছে, হচ্ছে আপনার প্র্যাকটিশনার আছে, ইনডেট ইউজার আছে, আর হচ্ছে রেসপন্সিবল পার্টি আছে। তো এখন তুমি কোন পার্টিকে কি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো, একটু এখন কনফিউশন, তুমি প্রিয়াম্বেলে যাও, কনফিউজড হয়ে বুঝতে পারি না কোনটা কোন ইউজার। প্রিয়াম্বেলে যাও, প্রিয়াম্বেলে প্রথম পেজে যাও, নোটের প্রথম পেজে যাও, নোটের প্রথম পেজে যাও, গেছো? তা ওটাই এত টাইম লাগলে তো হবে না। জি স্যার। প্রথমে যাও, প্রথমে গেছো, প্রথমে যাই প্রিয়াম্বেল যেটা, ওখানে দেখো এলিমেন্ট কে কয়টা আছে, পাঁচটা স্যার আছে না? পাঁচটা আছে, তার পাঁচটা পাঁচটা। স্যার, পাঁচটা। এই হলো আসল, এটা আসল পেমেন্ট, কিন্তু তোমাকে ওখানে তিনটা দিয়েছি কেন? ওখানে বলেছি কি, ওখানে কি এলিমেন্ট ওখানে দিয়েছি তিনটা, এই জন্য যে জি তিনটা জিনিস, স্যার। থ্রি আইটেম। পার্টিতে থ্রি আইটেম যদি ঠিক থাকে, অর্থাৎ অডিটর, ডাইরেক্টর অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ইন্টেন্ডার ইউজার, মানে এই ধরনের রেসপন্সিবিলিটি পার্টি, পার্টিগুলো ঠিক থাকে, তিনটা পার্টি এখানে। একটা হলো অ্যাকাউন্টেন্ট পার্টি, মানে চার্টার অ্যাকাউন্টেন্ট, একটা হলো ইউজার যারা ব্যবহার করে ব্যাংক ইন্স্যুরেন্স, আর 3 নম্বর হলো শেয়ার হোল্ডার, না 3 নম্বর হলো ইয়েরা, এই যে সাবজেক্ট ম্যাটার, দ্যাট ইজ ম্যানেজমেন্ট, সাবজেক্ট ম্যাটার মিনস ম্যানেজমেন্ট এখানে। ক্লিয়ার? এটা হলো এসেন্সিয়াল, এসেন্সিয়াল পয়েন্ট যদি বলে তাহলে এই তিনটা দিলে। ওকে, তোমাদের তো এইভাবে আসবে না, তোমাদের তো জানতে চাইবে আইদার কারেক্ট অর নো। ওকে, ইয়েস স্যার। জি স্যার। চলে আসি, তারপর আমরা কোথায় যাবো এখন? আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম স্যার 4.3 ছিলাম। 4.3 ছিলাম, ওটা তো হলো স্ট্যান্ডার্ড গুলো দেখবা ঠিক মতো, তারপর 4-এ ছিলাম, 4 হয়ে গেছে, 5-এ যাবো এখন। স্টেজ, স্টেজ অফ অ্যান অডিট, অডিটের স্টেজ গুলো কি কি? স্টেজের কয়েকটা স্টেজ, 5টা স্টেজ, তাই না? বইতে দেখো, বইতে ছবি দেওয়া আছে। অবটেনিং দি এঙ্গেজমেন্ট, প্রথমে অবটেন এঙ্গেজমেন্ট নিবা, যে অডিট যে করবা তার এঙ্গেজমেন্ট লেটার নিবা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার। তারপরে কি করবা? অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরে প্ল্যানিং করবা, যে কে কোন কাজ করবে, কিভাবে আমরা কাজ করবো, কি কি কাজ করবো, স্টেটমেন্ট দেখে দেখে, আমরা প্রিভিয়াস ইয়ার অডিট রিপোর্ট দেখে দেখে এগুলো ঠিক করবা। তারপরে করবা যে প্রসিডিওর, পারফর্মিং প্রসিডিওর, কে কিভাবে তোমার প্রসিডিওর, হাউ টু প্রসিড দে অডিট, হ্যাঁ এগুলো তৈরি করবে। তারপরে সব যখন হয়ে যাবে, অডিট হয়ে যাবে, তখন রিভিউ করবা, রিভিউ করবে যে হাউ টু কমপ্লিশন, বিফোর কমপ্লিশন রিভিউ করবে যে আমরা যে অডিটটা আমাদের সবকিছু হয়েছে কিনা, অল পয়েন্ট আর ওকে কিনা। ওকে, অল পয়েন্ট আর ওকে এগুলো দেখতে হবে। দেন দেখবা যে রিভিউ এন্ড কমপ্লিশন হয়ে গেলে তারপরে রিপোর্টিং লিখবে। ওকে, ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। স্যার। জি স্যার। 6 ওভারঅল অবজেক্টিভস অফ অডিটর। ওভারঅল যেটাই পারবে না, যেটাই তোমার কনফিউশন, সাথে তো ইন্টারনেটে যাবা, ইন্টারনেটে গিয়ে দেখবা যে কি হলো। এই যে ওভারঅল অবজেক্টিভ অডিটর 200, আইএসএ 200 করলেই তোমার ক্লিয়ার। আগে বলছি আইএসএ 200 করতে হবে, আইএসএ 200 করলে সব ক্লিয়ার করবে। কি ক্লিয়ার করবে? ওভারঅল অবজেক্টিভ অফ দি ইন্ডিপেন্ডেন্ট অডিটর and conduct the auditor in accordance with the international standard of auditing, ISA, and that the overall objective of the auditor, overall objective ওখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, ওখানে পাবা। এগুলা খালি পড়বা, পড়ে পড়ে মনে রাখবে। পড়ে দেবো, পড়ে নিবা। করে নেব। In order স্যার to আমরা স্যার পড়ে করে নেব। দেন, স্যার in করে order to দিয়ে দাও, to obtain reasonable assurance, ওটা আগে বলে দিচ্ছি। তারপরে টু রিপোর্ট, রিপোর্ট করবা কিভাবে, ওই যে ওই কটা পয়েন্ট ফলো করে, এই যে 5টা না 6টা পয়েন্ট দিলাম না, 5টা পয়েন্ট, এই যে অ্যাবাভ 5 পয়েন্ট করার পরে বিটা ক্লিয়ার হবে। আর সিতে ইন অর্ডার টু
ইন অর্ডার টু দিস কি করবা, কমপ্লাই করবা দি রিলেভেন্ট ইথিক্যাল রিকোয়ারমেন্ট। তুমি ইথিক্যাল রিকোয়ারমেন্ট, ইথিক বুঝো, ইথিক টপার থেকে তোমার ইথিক পড়াবো আমি, এই থেকে একটা চ্যাপ্টারই আছে ইথিক্যাল। তুমি চা চাইলা 5 বার বলে যায় তোমাকে অডিটে এসেছি 5 বার চা চেয়েছি, তুমি চা দিলা না, আর আমি এখন 5টার সময় চলে যাচ্ছি বেরিয়ে, তুমি নিয়ে এসছো চা বিস্কিট সাজিয়ে, খাবো না যাও, দিলা এক ধাক্কার আগে যে 5 বার চেয়েছি চা দাও নি মিয়া, আর দিয়ে এখন চলে যাচ্ছি, এখন এসো চা যাও, দিলা ধাক্কা, কি হলো, ধাক্কা খেয়ে কাপ প্লেট সব ভেঙে গেল, গিয়ে দেয়ালে লাগলো, দেয়াল কি হলো, দেয়ালে চায়ের দাগ হয়ে গেল, নিচে কার্পেট ছিল, কার্পেট ভিজে গেল, তুমি চলে গেলে তখন এমডি কে ডাকলো, স্যার দেখে যান কেমন বেদ্য বডিটো, এগুলো কি চাও? নো স্যার। তাহলে কি করবা, পোলাইটলি বলবা যে ভাই 5 বার চা চেয়েছিলাম দাওনি, এখন তো চলেই যাচ্ছি, আর চা খাবো না, কালকে ঠিক টাইম মতো দিও। ওকে, ইথিক্যাল পয়েন্ট, এটা 1 নম্বর ইথিক। এটা কি কি ইথিক বলো, অনেকগুলো ইথিক আছে, তার মধ্যে এটা কোন ইথিক? Behavioral. বিহেভিয়ার, বিহেভিয়ার। বিহেভিয়ার আরো আছে অনেকগুলো, এই মুখস্থ করে হয়ে গেল তো, আর তো ভুলবা না, আর ভুলবা পড়া লাগবে, পুরো বইয়ে পড়া লাগবে, এক্সাম দিয়ে দিবি, বলবো না। একবারে এমন ভাবে লিখবা খাতায় যে ফাটাই দিবা, ফেল করাবে মানে, ফেল ভুল বুঝি না, সবকে পাস করতে হবে একটা। তাহলে বুঝলা তো, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম ইথিক্যাল রিকোয়ারমেন্ট, একটা বুঝ বললাম আজকে, কিন্তু আমি 16 নম্বর যখন পড়াবো, 13, 14, 14, 15, 16 যখন পড়াবো, তখন একদম জলপত্রম হয়ে যাবে, এগুলো মুখস্থ হয়ে যাবে একদম। তারপর কি আছে দেখো, প্ল্যান অ্যান্ড পারফর্ম, যে অনেক বুঝতে বলে দিয়েছি, এই যে 5টা পয়েন্ট বললাম না, আগেরটা 6টা, 5টা পয়েন্ট বললাম না, কি বললাম, এই যে অবটেনিং এঙ্গেজমেন্ট, প্ল্যানিং, প্রসিডিওর, তারপরে রিভিউ অ্যান্ড কম্পিটিশন অ্যান্ড রিপোর্ট, এইগুলো সেগুলো প্ল্যানিং করবা সুন্দর করে, তারপরে এক্সারসাইজ করবা প্রফেশনাল জাজমেন্ট। ওই যে তুমি যে প্রফেশনাল জাজমেন্ট দিবা, তুমি একটা রিপোর্ট দিলে সাদা মাটা রিপোর্ট দিয়ে ছেড়ে দিলে তা হবে না, তুমি বলতে হবে যে তার স্টোরটা এইভাবে এইরকম হওয়া উচিত ছিল, নাই এরকম আছে, এখানে এখানে গ্যাপ আছে, এই প্রবলেম ছিল, হ্যাঁ এগুলো বলতে হবে। তোমার ক্যাশ ইন হ্যান্ড দেখবা, ক্যাশ ইন হ্যান্ড দেখতে গিয়ে আমি দিব তোমাদেরকে 28 কথা, 28 কথা পড়লে তুমি ক্যাশ ইন হ্যান্ড দেখতে পারবে, বুঝছো বুঝছো? তো তুমি ক্যাশ ইন হ্যান্ড ধরো তোমার 5,000 টাকা আছে, হ্যাঁ, ও কবে কয় তারিখে, 30শে জুনে, 30শে জুনে 5,000 টাকা আছে ক্যাশ ইন হ্যান্ড, হ্যাঁ, তাহলে আর 1 তারিখে কত আছে, 1 তারিখে দেখা যাচ্ছে 1,000 আছে, তাই না? তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আচ্ছা বলো তো 31 ডিসেম্বরে কত ছিল ক্যাশ ইন হ্যান্ড, এখন তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে, পারবা নাকি বই দেখবা, তুমি ক্যাশ বুক দেখতে যাবা, ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা কি কি বলে জানো, এই মেথডটা কি বলে জানো? কি বলে? এতক্ষণ পর বলতে হবে না, টাইম নষ্ট করে, IOU, এই পদ্ধতি, টাইম পেলে আমি ক্যালকুলেশন দেখা দেবো। তারপর আরেকটা হলো অবটেন এভিডেন্স, তুমি অডিট করলে এভিডেন্স নিলে না, তুমি ব্যাংক চেক করলে ব্যাংকের স্টেটমেন্ট নিলে না, তুমি ব্যাংক ব্যালেন্স চেক করলে স্টেটমেন্ট নিলে না, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট নিলে না, তুমি ভাউচার চেক করলে ভাউচারের মেন 2-4টা পয়েন্ট নিলে না, যেগুলো তোমার অবজেকশন ছিল, না নিয়ে তুমি রিপোর্ট লিখলা যেখানে এখানে অবজেকশন, তাহলে হবে না, নাল ভয়েড হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে কি করতে হবে, অবটেন করতে হবে, নিতে হবে, কি করতে হবে, অডিট এভিডেন্স গুলো নিতে হবে, এবং ফাইলিং প্রিজার্ভ করতে হবে। ওকে, ফাইল অডিট করতে গিয়ে কি করবা বলো তো, প্রথম কি স্টেজ, প্রথমে গিয়ে 3টা ফাইল করবা, 3টা ফাইল নিবা, মানে এই রিকুয়েশন দিয়ে কেন নিবা বলো, একটা ফাইলের মধ্যে পার্মানেন্ট ডকুমেন্ট রাখবা, ওকে, আর এটাতে স্যার। কারেন্ট ডকুমেন্ট গুলো রাখবা, আর এটাতে ওয়ার্কিং পেপার করবা, ওয়ার্কিং পেপার তো 5টা 6টা হোক তাও ভালো, ওয়ার্কিং পেপার 1, ওয়ার্কিং পেপার 2, ওয়ার্কিং পেপার 3 হোক, কিন্তু 3টার বেশি ফাইল থাকবে না, 3টা গাঠি হবে। ওকে, অডিট করে আসার সময় 3টা গাঠি নিয়ে ফার্মে ঢুকবা, দেখা যাবে এক একটা গাঠিতে 10টা করে ফাইল আছে, থাক, ঠিক আছে। এখন তুমি বলবা যে এই যে 3টা ফাইলের নাম বললাম, হোয়াট ইজ দিস, হোয়াট আর ইস ইমপ্লিকেশন, হোয়াট আর ইস এলিমেন্ট, এখন যাবা গুগলে, ওকে, ক্লাস শেষ করে 3 জায়গাতে যাবা যে হোয়াট ইজ পার্মানেন্ট ফাইল, হোয়াট আর ইস এলিমেন্ট, কি কি থাকে পার্মানেন্ট ফাইলে, হাউ টু মেনটেন, হোয়াট আর ইস ইমপ্লিকেশন, এই কটা কোশ্চেন ওকে জিজ্ঞেস করতে সুন্দরভাবে দিয়ে দেবে। ওকে, জি স্যার। তোমরা কি দেখো যে ইউটিউব বা ইউটিউব বিভিন্ন টিউব আছে না, দেখো নাকি ইউটিউব বা নিউজ দেখো না, নিউজ টিউব দেখো, নিউজের যে নিউজ ইউটিউব দেখো না, দেখি Yes, স্যার। sir. দেখি। এতদিন পর বলছো কেন, 3 দিন পর বলছো, সাথে সাথে বলবে, তাই তো আইকিউ নেই তোমাদের, আইকিউ তো কমে গেলে তো হবে না, সাথে সাথে একজন বলে ফেলবে যা ইয়েস দেখি আমি, তাহলে ওখানে দেখা প্র্যাকটিক্যালি সব দেখছো না, কিভাবে যুদ্ধ করছে, কিভাবে বোম ফেলছে, দেখছো, বুঝছো নাকি? তাহলে জি এইভাবে স্যার। অবটেন এভিডেন্স এন্ড সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট,
ফ্রম দি উইথ রিজনেবল কনক্লুশন থাকতে হবে। যে কনক্লুশন দিলে আর কোনো রিজনেবল কিছু নাই, তোমার ফাইলে কোনো ডকুমেন্টই নাই, তাহলে হলো না, ধরা ধরা খেয়ে যাবে। যেমন এফআরসি আসবে অডিট করতে, তোমার অডিট তো আবার অডিট হবে, তুমি যে অডিট করে চলে এলে এটা তো হলো না, এই এফআরসি আসবে অডিট করার জন্য, তখন ওই যেগুলো পাবে তোমার ফাইন জেল জুলুম মতো কোনো কিছু হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। এখন ডিফিনিশনটা দেওয়া আছে। প্রফেশনাল এক্সপেক্টেশনটা কি? এটা অ্যাটিচিউড, এক কথা বোঝাও। অ্যাটিচিউডটা তোমার এমন হবে যে তুমি যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে পারো, ইরর্স অ্যান্ড ফ্রড না যেতে পারো, তোমার যেন রিপোর্ট ইরর্স অ্যান্ড ফ্রড মুক্ত থাকে। বুঝছো? তুমি ফিক্সড অ্যাসেট দেখলা, ফিক্সড অ্যাসেট দেখলা যে বিল্ডিং এতটা আছে, ফার্নিচার এতটা আছে, এটা আছে, ওটা আছে, সব আছে, সব দেখে ঠিকঠাক দিয়ে দিলা। কিন্তু তুমি দেখলা না যে দেখি না একটু টেস্ট করে দেখি কটা, যে এতগুলো মেশিনারি লিখলাম, মেশিনের 2-4টা টেস্ট করলে, তুমি সোফা দেখতে গেলা, যে দেখি তো সোফাটাই চেক করি, দেখতে গিয়ে দেখলাম 6টা সোফা আছে, 6 সেট সোফা আছে। কিন্তু যখন চেক করতে গেলে দেখলাম 3 সেট সোফা আছে, 2 সেট নাই। তো লিখতে হবে যে আমি 6 সেট বইতে লেখা আছে, কিন্তু আমি পেলাম 3 সেট, তাহলে 2 সেট কোথায় গেল? চেক করে বললো যে একটা চিফ অ্যাকাউন্টেন্টের বাসায় চলে গেছে, আর একটা গেছে অ্যাকাউন্টেন্টের বাসায়, একটা গেছে ম্যানেজারের বাসায়। বুঝছো? বাসায় যাওয়া মানে বুঝো, জি স্যার। আমার সম্পত্তি, স্যার আমার বাড়িতে। ঘুষ 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 না, আমার বাড়িতে যে যা জিনিস থাকবে ওটা আমার, তোমার না, অফিসের না। তাহলে দুইটা দুইটা হারিয়ে গেল না? তাহলে জি স্যার। হাই। এটা তো তোমার লিখতে হবে যে আমি অ্যাভেলেবল 6 অ্যাকর্ডিং টু রেকর্ড 6 sofa set, but while verifying, after verifying the 3 set of sofa is available, the 2 are gap. তাহলে দুটার ব্যাপারে ম্যানেজমেন্ট টেক নেসেসারি অ্যাকশন টু, হ্যাঁ, টু টেক নেসেসারি অ্যাকশন ফর কি ফাইন্ড আউট উইথ দ্যাট। তোমার ফাইন্ড আউটের ব্যাপার নাই, তুমি খালি লিখবা, তোমার কাজ হলো লেখা। তুমি গোয়েন্দা বাহিনী, তুমি সব লিখে দিবা, গোয়েন্দা বাহিনী চেক করে দেখে, আর তোমার লেখা, তোমার কাজ হলো দেখা। ওকে, আর যে তুমি লিখে দিবা যে ম্যানেজমেন্ট ফাইন্ড আউট করবে এবং ম্যানেজমেন্ট এটা সলভ করবে, তাহলে করবে, তুমি না লেখাও দেখবো না, সলভ হবে। ওকে, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এই যে Yes, প্রফেশনাল sir. এক্সপেক্টিজম, প্রফেশনাল তোমাদের বিল্ডিং আছে, তুমি দেখলা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এত টাকা, তোমার থাকে না এতে অডিট রিপোর্টে? স্যার। জি স্যার থাকে, ফিক্সড অ্যাসেটের মধ্যে থাকে, ফিক্সড অ্যাসেটে থাকে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তুমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং চেক করলে না, তাহলে কি হলো? তুমি ল্যান্ডের যাতে যা দেখলা, কি চেক করতে যা দেখলা ল্যান্ড তার নামে নেই, তার নামে ল্যান্ড নেই, তাহলে ল্যান্ড দেখে দিছি। বিল্ডিং যে দেখতে গেলে যে বিল্ডিং তো কন্ট্রাক্টরের নামে আছে, টাকা শোধ হয়নি বলে এখনো হয়নি, তাই না? তো তুমি এগুলা কোয়ালিফাই করলে না, তাহলে তো তুমি পয়সা গেলে কিনা। প্রিভিয়াস ইয়ারে ছিল তাই আমি মেরে দিয়েছি, তুমি বলবে যে প্রিভিয়াস ইয়ারে তো তাই ছিল, আমি তাই রেখেছি। তাহলে এগুলো হলো প্রফেশনাল কি কি জাজমেন্ট, এক্সপেক্টেশন, ওই যে সরি এস্কেপিজম, এক্সপেক্টেসিজম। এক্সপেক্টেশন বুঝবাই না যে হোয়াট ইজ দিস, তাহলে এখন ইন্টারনেটে যাবা, ডিফাইন প্রফেশনাল এক্সপেক্টেশন এন্ড প্লিজ হোয়াট আর ইটস ইমপ্লিকেশন, প্লিজ এক্সাম সাম এক্সাম্পল। ওকে, Yes, sir. জি স্যার। জি জাজমেন্ট। স্যার। তারপরে আসো প্রফেশনাল জাজমেন্টে তুমি অডিট করতে গিয়ে কোথায় কি পেলা, কোথায় কি পেলে ইরোস ফ্রড এটা সেটা, কোথায় কি পেলে, এগুলো তোমাকে পয়েন্ট আউট করতে হবে। ওকে, এগুলো সব ডিটেল দেওয়া আছে কোথায়? ISA 200 পড়বা, বুঝলা? ওখানে সব দেওয়া আছে এগুলো। ওকে, জি ক্লিয়ার? স্যার। ওকে স্যার। তারপরে আমরা চলে যাই এখন ফ্যাক্টর ইন প্রফেশনাল এক্সপেক্টেশন। ফ্যাক্টর, কতগুলো ফ্যাক্টর আছে, যেমন ক্যারেক্টারিস্টিক অডিট টিম ইনক্লুডিং রিলেভেন্ট টেকনিক্যাল অ্যানালিটিক্যাল স্কিল। তুমি যা যা তোমাকে এমন এক টিম পাঠিয়েছে, সে টেকনিক্যালি কিছুই জানে না, না জানে ওই আইএস না জানে IFRS, না জানে টেকনিক্যাল কিছু, না জানে অ্যানালিটিক্যাল কিছু, তাহলে তো হবে না, তো মিসলিডিং এর ব্যাপারে জানতে হবে। তারপর ওপেন যে মাইন্ড মাইন্ড অ্যান্ড দি ক্যাপাসিটি, ওপেনিং মাইন্ড। হ্যাঁ, এটা দেখতে হবে যে নোটিস ফ্যাক্টস অ্যান্ড ইন কনসিস্টেন্ট অফ দি অ্যাকসেপ্টেশন অফ দি, এটা দেখতে হবে। এই যে ওই যেগুলো আমি বললাম ওইগুলো সেগুলো ইন্ডিপেন্ডেন্ট, তুই কাজ করতে গেলে, অডিট করতে গেলে দেখে তুই দেখলাম যে যেখানে হাত দিতে, হ্যাঁ, যাও এইরকম আমি একবার করছিলাম এরকম ফাঁসাতে বুঝতেছি না কি হইতেছে। কথা বলছো কেন? মিউট করো না, মিউট করো না, এরকম ডিস্টার্ব হলে তো হবে না। কারটা ডিস্টার্ব করছে দেখো, পয়েন্ট আউট করো কারটা ডিস্টার্ব করছে। স্যার ইখলাসুর রহমান। মিউট করো, মিউট করো তাড়াতাড়ি। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স বুঝে, আরে আমি পড়াগুলো না বুঝলে তো পারবে না, পড়লে মনে থাকবে না।
আর যিনি হোস্ট আছেন তোমার থেকে ওনাকে মিউট করে দেন। যদি নাও তাহলে পাস করা ইজি ভাই। যেহেতু তুমি পড়বা ফ্যাক্টরস অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এইটা কি রে ভাই? কথা বলো না, সবাই চাই সাইলেন্ট থাকো, খালি হু হা করবে আমার সাথে, আর কিছু ইন্ডিপেন্ডেন্স থাকতো। তুমি অডিট করতে গেলে তোমার কোনো কাছে ক্যাশ বই দেয় না, লেজার দেয় না, আর চাইলে দেয় না, 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে। তাহলে এগুলো ইন্ডিপেন্ডেন্স যদি না থাকে তো কোয়ালিফাই করতে হবে, ছিল। আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারি না। ওকে, তারপরে কনফিডেন্স, কনফিডেন্স, পারসিস্টেন্স অফ দি চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ গুলো আছে ম্যানেজমেন্টের। তার প্রভিশন ফর দি ট্রেনিং রিলেভেন্ট, পার্টনার এন্ড ম্যানেজারদের, মানে মানে যে থাকে না অনেক পরিচিত পার্টনারদের, এমন এক ক্লায়েন্ট কথা বলছি কেন? আরে চুপ ভাই করো না। হোস্ট যিনি আছে এনাদের সবাইকে মিউট করে দেন না প্লিজ। ওখানে তো লেখা আছে মিউট, মিউট করে দিলে আর তুমি শুনতে পাবা, কিন্তু তোমার কথা আসবে না। স্যার ক্লাস টাইম তো শেষ হয়ে গিয়েছে। টাইম শেষ হয়ে গেছে, তাহলে তো আমি শেষ করে দেবো। আমি তো বলেছি যে টাইম শেষ, তুমি স্যার কথা বলতে 4.8 তো 4.8 তো শুরু করতে পারেন না, একদম শেষ লাইন তো শুরু হয় না স্যার, 4.8টা শেষ করে দেন। তোমরা কি আমার ক্লাসটা শেষ করতে চাও না চাও না, এটা বলো। এখন অবশ্যই চাচ্ছি স্যার, অবশ্যই চাচ্ছি। ক্লাস করতে চাই আমি স্যার। তোমাদেরকে বলছি যে হাউ টু পাস দ্য এক্সাম, হাউ টু পাস। টাইম দেখলে হবে না, টাইম কটা পেয়েছে আমার আমি ছেড়ে দেবো। আমি তো 10:30 ছেড়ে দেবো, আমার লাভ। কিন্তু আমি বেশি হ্যাঁ, পড়ান, আমরা একটু পড়তেছি। আমি তো অনেক ক্লাস হয়ে গেল, আমি বুঝতে পারলাম না, তাহলে ক্লোজ স্যার করে দিই। শেষ করেন স্যার। এখনো 15 মিনিটে আমি পড়াতে চাই, কিন্তু তোমরা না পারলে আমি ক্লোজ করে দিই। হ্যাঁ স্যার স্যার আমরা পড়ান, করতে সমস্যা চাই। নেই। এই যে বুক কিপিং রিকিপিং রিপ্যাক কি তো রিক্যাপ বলে এত তুমি ছেড়ে দিবা, এগুলো পড়বা না। এই যে পয়েন্ট দিয়ে দিচ্ছি, ট্রানজেকশন চেক করবা, তারপরে নমিনাল লেজার চেক করবা, তারপরে কি ট্রায়াল ব্যালেন্স চেক করবা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করবা। এটাই হলো কি বুক কিপিং রিক্যাপ। ওকে, দেন আসলো ইন্ডিপেন্ডেন্স, ইন্ট্রোডাকশন অফ দি, আসল চ্যাপ্টারই তো হয়নি, এটাই হলো আসল চ্যাপ্টার। এটা কি চ্যাপ্টার? রিস্ক ম্যানেজমেন্ট, সাস্টেনেবিলিটি থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট দেখতে হবে, অ্যাসুরেন্স দেখতে হবে। আমি এরপরে যখন চ্যাপ্টার পড়াবো হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট, অনেক ডিটেলে যাবো। তারপরে এগুলো দেওয়া আছে, রিস্ক ম্যানেজমেন্ট দেওয়া আছে কোন পেজে? পেজ নাম্বার 18-এ দেওয়া আছে, দেখো 18-19-এ দেওয়া আছে। ওকে, তারপরে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে কি দেখবে? সাস্টেনেবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাসুরেন্স, গভর্নেন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি অফ কি ম্যাট্রিক্স অ্যান্ড টার্গেট। তারপরে কারেন্ট ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবিলিটি, কারেন্ট ডেভেলপমেন্ট সাস্টেনেবিলিটি কি আছে দেখো, দুটো পয়েন্ট আছে না, কোনটা কারেন্ট ডেভেলপমেন্ট হয়ে যায়, ক্লাইমেট, ক্লাইমেট রিলেটেড একটা, আর এটা হলো সাস্টেনেবিলিটি রিলেটেড। তাহলে ক্লাইমেট কি রিলেটেড হলো রিস্ক অডিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে রিস্ক থাকে ওটা ক্লাইমেট রিস্ক রিলেটেড। আর সাস্টেনেবিলিটি রিলেটেডটা কি হলো? এটা হলো ডিসক্লোজার। তুমি অনেক কিছু জানলা, অনেক ভিতরে গ্যাপ জানলা যে এখানে এখানে গ্যাপ আছে। হুম, তুমি এই গ্যাপগুলো পয়েন্ট আউট করলে না, জেনেও না জানা জানা ভার করলে, এটা তুমি আটকে যাবে। ওকে, এগুলো জানো, সাস্টেনেবিলিটিতে তোমার ডিসক্লোজ করতে হবে। অল ফ্যাক্টস মাস্ট বি ডিসক্লোজ। আগে ডিসক্লোজ করে দিবা, তারপরে ডিসকাশনে বসে ওদেরকে বলে যা ভাই তোমার এখানে তো এই 5টা 10টা পয়েন্টের প্রবলেম আছে, তো তোমাকে যদি সলভ করে দেয় ভালো, আর যদি সলভ করতে না পারে তোমার কোয়ালিফাই হয়ে যাবে। ক্লিয়ার? সব চলে গেছে। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তারপরে এক্সামিনেশন কন্টেস্ট চলে গেলাম। দেখো এক্সামিনেশন কন্টেস্টে দুটো পয়েন্ট খেয়াল রাখবা। ইট ইজ এ crucial to the whole syllabus that you understand and concept of assurance. তোমার কনসেপ্ট অফ অ্যাসুরেন্সের উপরে তোমার একটা প্রাধান্য থাকতে হবে, আর হোল সিলেবাসের উপরে আইডিয়া থাকতে হবে, তাইলে তুমি পাস করে যাবে এক্সামিনেশন। হাউ টু পাস দি এক্সাম, দুটো পয়েন্ট, কি পয়েন্ট বলো? একটা ক্রুশিয়াল, দি হোল সিলেবাস, ওই যে প্রত্যেকটা ওই যে এই যে অ্যাসুরেন্স সিলেবাসের উপরে তোমার দখল থাকতে হবে। আর কার উপরে থাকতে হবে? কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট অফ অ্যাসুরেন্স জানতে হবে। আর 2 নম্বর হলো দি রিজন ফর অ্যাসুরেন্স engagement being carried out the appropriately কি কি হ্যাঁ স্যার প্রপারলি। হুম, appropriately কি দেনি ওটা? স্যার appropriate কি আছে দেখো না, কিউপি লিখেছিলাম তো, কিউপি লিখেছিলাম। ক্যারিড আউট অ্যাপ্রোপ্রিয়েটলি, তারপর ওপি লেখা নেই। ওপি না কিউপি, কোশ্চেন পেপার নাকি স্যার? কিউপি দিয়েছো না? কিউপি বুঝো? কিউপি মানে কি? কিউপি কোশ্চেন মানে পেপার। স্যার কোশ্চেন পেপার। কোশ্চিন পেপার এর অ্যান্সার গুলো ভালো করে কোশ্চিন 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 পেপার ভালো করে দেখবা, অ্যান্সার গুলো বুঝে বুঝে।
ওকে, ফট করে একটা অ্যান্সার দিয়ে দিবা তা না, টাইম ভেরি কনস্ট্যান্ট, মাত্র 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে হবে। আর ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এখানে কিউপি মানে কোশ্চেন পেপার না, এখানে কোনো কোয়ালিফাইড প্রফেশনাল। অর্থাৎ কি বলছে, যে রিজন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বিং ক্যারিড আউট অফ অ্যাপ্রোপ্রিয়েটলি কোয়ালিফাইড প্রফেশনাল। বুঝছো, একটা কোয়ালিফাইড প্রফেশনাল যেভাবে করে সেইভাবে তো অ্যাসুরেন্স গুলো দিতে হবে, এঙ্গেজমেন্ট যা লাগে কোয়ালিফাইডে যা যা লাগে। তুমি কোশ্চেন পেপারে বলতে পারো নো পেপার, ওটাও চলবে, তুমি ভুলে গেছো তখন ওটাও চালাবে। ফার্দার কিভাবে কি করবে, ফার্দার স্টাডি কিভাবে করবে শিখে নাও, পয়েন্টগুলো নিয়ে নাও, তাহলে তোমরা যখন পড়বা দেখবে যে সব জলবৎ করবো। এই ফার্দার স্টাডি করতে গেলে কি হবে, ক্লাইমেট রিলেটেড এটা এখানে পয়েন্ট আসেনি না, তাই চলে যাও তুমি ফার্দার রিলেটেড যাবে, নলেজ ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ কি করতে হবে, ডাক্তারই হতে হবে। তেমনি ওই যে বললাম যে ফাইন্যান্সিয়াল পজিশনকে দেখে বলতে হবে যে তার ক্যাপিটাল ভালো, তার রিসিভেবল পেবল, তার ডেট অফ ক্রেডিটর এগুলো ভালো কিনা, ডায়াগনোসিস, ডাক্তাররা ডায়াগনোসিস করে ওষুধ দেয়। তুমি যখন ডাক্তারের কাছে যাও, তোমার সবগুলো পয়েন্ট বলো, তারপর তোমাকে একটা ওষুধ দেয় ডায়াগনোসিস করে। তো এটা হলো ডায়াগনোসিস করতে হবে এই পয়েন্টগুলো। ওকে, এই নলেজটা অর্জন করতে হবে। Yes, sir. টেস্ট কোশ্চেন চলে যাও পেজ নাম্বার, এটা ডায়াগনোসিসটা দেওয়া আছে পেজ নাম্বারে কত দেওয়া আছে, 23 আছে, লিখে রাখো পেজ নাম্বার 23। টেস্ট কোশ্চেনে যাও পেজ নাম্বার 25-এ যাও, 25, পেজ নাম্বার 25। ইয়েস স্যার গিয়েছে। গেছো, ওই যে 1 নাম্বারটা একটা পরে দেখিয়ে দিচ্ছি, যে ইন্ডিকেট দি ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, অ্যাসুরেন্স সার্ভিস আর রিকোয়ার্ড বাই ল। এটা ট্রু অর ফলস বলতে হবে তোমাকে। এখন আমি তাড়াতাড়ির জন্য বলে দিলাম, যাও পেজ নাম্বার 27-এ যাও, যে দেখো স্যার এটা ফলস। দুইটা ফলস আর কি, এটা দুটাই ফলস। কারণ কেন ফলস বলে দিতে, and audit may be required by law if the company does not qualify as a small company, এই জন্য ফলস। ওকে, এই কারণগুলো দিয়ে দিস। তো এরকম ভাবে 2 নম্বর 3 নম্বর করে 8 নম্বর 7 নম্বর পর্যন্ত আছে, বুঝলে 7টারই রেজাল্ট এখানে দেওয়া আছে। ওকে, কারেক্ট 2 and 5, এটা এই এক্স্যাক্টলি সেম প্যাটার্নে কোশ্চেন হবে তোমার এই যে পরীক্ষায়। আর ইউ ওকে? ওকে স্যার। Yes, sir. Okay, sir. কোশ্চেন দেওয়া থাকবে স্যার তোমার পরীক্ষার স্যার খাতা। আমরা যখন এক্সাম দেব তখন কি যদি ফলস হয় এরকম এক্সপ্লেনেশন টাইপ করে দেওয়া লাগবে? এই যে দেখো না ওখানে এই যে এরকম থাকবে কোশ্চেন তো দিবে না তোমার, ইয়েতে থাকবে ল্যাপটপে এভাবে পাশে লিখবা ট্রু আর ফলস, ওখানে খোপ চাও থাকবে, খোপের মধ্যে টিক দিবা। ওকে, আর দিবা কি, একটা প্যারা দিয়ে দিবে, হ্যাঁ একটা প্যারা দিয়ে দিবে, এই যে এভিডেন্স একটা প্যারা, ওই প্যারাটা ভালো করে পড়বা, পরে বলবা ইয়েস অর নো, ফলস এন্ড ট্রু, এইগুলো থাকবে, এই ধরনের কোশ্চেন হবে। ওকে, ক্লিয়ার তোমার মানে কোনো এক্সপ্লেনেশন লিখতে হবে না তো স্যার? না। নো এক্সপ্লেনেশন। এখন তোমরা এখন প্রবলেম সলিউশন কিছু দিয়েছি, এগুলো দেখো, এগুলো একটু তোমরা দেখলে বুঝাও, খুব ইজি ভাবে দেওয়া আছে। যেমন এখানে একটা ব্ল্যাকটা আছে দেখো, অ্যান অডিট ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ ফাইন্যান্সিয়াল রেকর্ড, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন নট আদারওয়াইজ, and either information to verify accuracy দেখতে হবে, or compliance দেখতে হবে, compliance আছে কিনা, accuracy হয়েছে কিনা, compliance আছে কিনা, effectiveness আছে কিনা। It is a process used to assess whether an organization financial statement and other process align with the establishment standard regulation, এই যে আমি যেগুলো বললাম ওগুলোই সামারি, and opinion report, reliability, fairness and reliability। আর 2 নম্বর হলো হোয়াট আর দি ডিফারেন্ট টাইপ অফ অডিট আছে, যেমন বলছিলাম তখন করতে তখন বলি নাই, ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, ট্যাক্স অডিট, স্ট্যাটুটরি অডিট এন্ড কমপ্লায়েন্স অডিট। ওকে, আরো আছে, আরো অ্যাড করবা, কস্ট অডিট আছে, কস্ট অডিটও আসবে, আরো অডিট আছে, হ্যাঁ এনভায়রনমেন্ট অডিট, পারফরমেন্স অডিট, অনেক আছে, বুঝলে এগুলো তোমরা বেরিয়ে নিবা। এই যে ডিফারেন্ট টাইপ অফ অডিট, এর মধ্যে আরো টাইম পয়েন্ট বাড়াবা, বুঝলে? জি স্যার। ইয়েস স্যার বুঝতে পারছি। 6টা দিয়েছি, তোমরা আটটা বানাবা, 6 থেকে 8টা বানাবা, যেমন পারফরমেন্স অডিট, কস্ট অডিট, তাই না, ইনভেন্টরি অডিট। ওকে, জি স্যার। লিখে ফেলো, আমি লিখে দিই এখানে, লেখা যাবে না বোধ হয়, আমি বোধহয় লিখতে বলি, স্যার আপনি বলেন, আমরা নোট করে নিব। লিখে নাও, আমি এটা লিখে শেষ করে দেবো, কমা দিয়ে লেখো, কমা দিয়ে 6 এটা তো 6 ছিল, 7 লেখো, 5 7 আসছে তো, কাজে লেখো, তোমরা লেখো 7-এ কি লিখবা, 7 লেখো ইনভেন্টরি অডিট, স্যার কস্ট অডিট, পারফরমেন্স অডিট। কস্ট অডিট লেখো, কস্ট অডিট, আমিও ভুলে যেতে পারি, ওই জন্য লিখে রাখলাম কস্ট অডিট। তারপরে কি 8-এর পর 9, তাই না, 9 দাও, এই যে লিখলাম মনে থাকবে জনম আর ভুলবা না, বুঝলে বা ইনভেন্টরি অডিট,
ইনভেন্টরি অডিট, হ্যাঁ লিখে ফেলো, আমার সাইজে লিখে ফেলো। আর এটা কি বললো, পারফরমেন্স অডিট এটসেট্রা। তারপরে 10টা হবে, 10টা দিলাম, 9 10, 10টার মধ্যে 5টা তো মনে থাকবে, তাই না? জি স্যার। খুব মাইনিউটলি ক্লাস করো, তাহলে পাস হয়ে যাবে একবার। আমি চাই যে একবারে পাস করে যাও। এটা কি হচ্ছে? ও, দেওয়া আছে না? তো 10 নম্বর হবে না? না, পারফরমেন্স অডিট। স্যার 8 নাম্বারটা কি? হ্যাঁ, এটা 8 নাম্বার। ও 8 নম্বর নেই, ও 8 নম্বর নেই না, তাহলে এটাকে 8 করো। তাহলে এটাকে 8 করো, সাথে সাথে পার্ট আর এটা 9 করো। আরো অনেক আছে, কিন্তু এই এনাফ এনাফ। ওকে, ওকে স্যার। ইয়েস স্যার, ওকে। তোমাদের কোশ্চেন আর কিছু থাকলে, কোয়ালিফিকেশন এটা বোধহয় একটু চেঞ্জ হয়েছে, এই যে কোয়ালিফিকেশন পরে, এটা লেটেস্টটা না, এটা পুরানটা। হ্যাঁ, তো এতে একজন 1 নম্বর হলে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হতে হবে, নাহলে ডিসকোয়ালিফিকেশন হবে। আর ডিসকোয়ালিফিকেশন হতে গেলে এই কটা পয়েন্ট থাকলে ডিসকোয়ালিফিকেশন হবে। ওকে, আর কোয়ালিফাইড হতে গেলে 1 নম্বর এটা এ দাও, এটা বি দাও, এটা এ দাও, এখনই দাও, পরে ভুলে যাবে। এটা এ, এটা হলো কোয়ালিফাইড হতে হবে। আর 2 নম্বর যে ডিসকোয়ালিফিকেশন হচ্ছে এটা, এটা বি, এখানে। ওকে, তারপরে ধরো ইম্পর্টেন্স, এগুলো বেনিফিট দেওয়া আছে, অ্যাসুরেন্স দেওয়া আছে, তারপরে লিমিটেশন সবই দেওয়া আছে। তাহলে আর তোমাদের এখন, তোমাদের কি প্রশ্ন আছে বলো? তোমাদের আর কি প্রশ্ন আছে বলো? স্যার বলো তো। বুককিপিং রিক্যাপের মধ্যে আপনি কয়েকটা জিনিস লিখছিলেন, ওটা নোট করতে পারেন, ওটা একটু চান? বুক কিপিংটা কি? বুক কিপিং মানে কি লেখা না, বই লেখা না? হ্যাঁ, ওই যে রিক্যাপের মধ্যে আপনি কয়েকটা লিখছিলেন। বুক কিপিং রিক্যাপ মানে তুমি যে অডিট করতে গিয়ে বুক কিপিং রিক্যাপ করবা, কেমনি করবা? বুক কিপিং তো বই মোটা মোটা বই লেখা আছে, তাই বইগুলো পাতা উল্টাতে হবে। ওটি বড় বড় ফিগার করে ট্রানজেকশন করে চেক করবা, 1 নম্বর। 2 নম্বর হলো তারপরে ট্রানজেকশন, নমিনাল লেজার। না, আগে দেখবা ট্রানজেকশন চেক করবা, বড় বড় ট্রানজেকশন ক্যাশ বুক থেকে চেক করবা। তারপর দেখবা যে নমিনাল লেজার বা জেনারেল লেজার, নমিনাল লেজার, লেজার বইগুলো আছে না, ওখানে বড় বড় ট্রানজেকশন গুলো চেক করবা কিভাবে হচ্ছে এটা ওখানে চেক করতে গিয়ে স্যার অনেকগুলো পয়েন্ট আছে। ডিইএস মানে কি? স্যার ডিইএস মানে কি? হ্যাঁ, টিবি মানে ট্রায়াল ব্যালেন্স। ডিইএস ব্র্যাকেটে ডিইএস লেখা আছে। ডিএস লিখেছি, দুটো আমি দেখে নিতাম। ডিএস লিখেছি নাকি? নমিনাল লেজারের পাশে ডিইএস লেখা ব্র্যাকেটে। দেখছি না, তো আমি কি লিখলাম, লেখার কথা লেখা। হ্যাঁ, ডিএস আছে তো। এটা কোনটা? এটা এতে 1 নম্বর, আমি 2 নম্বর দেখছি। এটা ডিএস হলো ইয়ে, স্যার ডিএস মানে ডাবল এন্ট্রি সিস্টেম। হ্যাঁ মানে দেখছো, ডাবল এন্ট্রি। ডিএস, নমিনাল লেজারে ডাবল এন্ট্রি দেখি যা ক্রেডিট আর ডেবিট অ্যান্ড ক্রেডিট গুলো ঠিক মতো হয়েছে কিনা, এটা দেখতে হবে, বুঝছো? আর টিবি জানো, টিবি মানে স্যার টিবি। ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল মানে ট্রায়াল ব্যালেন্স, আর এফএস মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই তো, গুড। এই তো 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 সুন্দর ক্যাচ করেছো তোমরা, আমার খুব ভালো লাগলো। তোমাদের ক্লাস নিয়ে আমার এত ভালো লাগতে পারো, সবাই সুন্দরভাবে অ্যান্সার করেছো, আমার খুব ভালো লাগলো। আর আমি চাই যে তোমরা আমার কথাটা রাখতে পারবো তো, টু পাস দি জি এক্সাম স্যার, অবশ্যই। অন টাইম। স্যার উইল ট্রাই মাই বেস্ট স্যার। এটাই রাখো, আর ইনশাল্লাহ পাস করে যাও, আমার দোয়া থাকবে। আর এই যে আগামী ক্লাসে তোমরা ওটা দিবা, তোমাদের টোটাল লিস্ট অ্যান্ড টেলিফোন নাম্বার অ্যান্ড ইয়ে নাম্বার। ওকে, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। স্যার হ্যাঁ বলো না, আমি তো ফ্রি আছি, বলবো। স্যার আমাদের স্যার এমসিকিউ টাইপের তো কোয়েশ্চেনটা হবে অ্যাসুরেন্সে। হ্যাঁ, তা স্যার এখানে কি স্যার সিনারিও বেসড কোয়েশ্চেন হবে অডিটে অ্যাসুরেন্সে? পেজ নাম্বারে যাও, পেজ নাম্বারে যাও, পেজ নাম্বারে যাও, আমি বলি পেজ নাম্বারে যাও, জি স্যার বলেন। পেজ নাম্বারে যাও, যে পেজ নাম্বার কত যাও, 23-25 যাও, পেজ নাম্বার 25। জি স্যার বের করছি। কোশ্চিন, এই যে কোশ্চিন, এই ধরনের কোশ্চিন 1 to 7 দেখো, ওইটার অ্যান্সার দেওয়া আছে কোথায়। যেহেতু অ্যান্সার আছে তো আমি আর করলাম না, অ্যান্সার দেওয়া আছে যেহেতু তোমরা পুরোপুরি ঠিক করো। অ্যান্সার দেওয়া আছে কত, সাতাশে লেখো, 27 নম্বরে অ্যান্সার দেওয়া। আমি ক্লিয়ার? জি কোশ্চিন স্যার। একবার সেম ধরনের কোশ্চিন হবে, আরেকটা হবে প্যারাগ্রাফ তুলে দিবে, একটা প্যারাগ্রাফ দেবে, ডেফিনিশনের যে কোনো একটা প্যারাগ্রাফ দেবে যে আর টু টু আর ফলস।
তো তোমার বইটা যদি পড়া থাকে যে হোয়াট ইজ অ্যাসুরেন্স, হোয়াট ইজ লিগাল অ্যাসুরেন্স, হোয়াট ইজ এগুলোর প্রতি যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তোমার এই প্যারাটা পড়ে বলবা যে ইয়েস অর নো, একটা বক্স থাকবে ওখানে লিখবা ইয়েস অর নো, ফলস স্যার অর। স্যার হ্যাঁ, হ্যাঁ সেটা কি স্যার মার্ক কি ডিস্ট্রিবিউট করা থাকে যে প্যারাগ্রাফে এই মার্ক এন্ড হলো এমসিকিউ তে এই মার্ক? থাকতে পারে না থাকতে পারে, তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে কটা কোশ্চেন করলা তুমি। 100 সব কোশ্চেন 100 কোশ্চেন। কোশ্চেন চেঞ্জ হয় নাকি না সেম থাকে? হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ হয় প্যাটার্ন একই, নাকি? প্যাটার্ন একই, 100 মার্কের কোশ্চেন, 100 মার্কের কোশ্চেন, ওকে 100 মার্কের কোশ্চেন ওটা ভ্যারিয়েশন করে, যদি 1 2 3 4 5 থাকে, আবার 1 2 3 4 6 থাকে, এরকম থাকতে পারে না। ধরো একটা কোশ্চেন, আবার এক্সট্রা কোশ্চেনের মধ্যে A B C D আছে, তাই না, দুটা মিলিয়ে সবটা মিলিয়ে 20 মার্ক। যে 5টা কোশ্চেন দিয়েছে, 5টার মধ্যে 5টাতেই 5টা করে ABCDE। ওকে, কিন্তু টোটাল ওকে টোটাল নাম্বার 100, ওই 20 করে ধরো, 20 বা 10ও থাকতে পারে, এইভাবে থাকবে। ওকে, আর ইউ জি স্যাটিসফাইড? ওকে স্যার, সবাই স্যাটিসফাইড কিনা, নাকি আমার আমার বলা জি কেন? স্যাটিসফাইড হ্যাঁ স্যার। স্যাটিসফাই। সাউন্ড একটু ঝামেলা ছিল, নেক্সট ক্লাস ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আজকে ডেকেছিলাম, আসে নাই, ও আসে নাই, ও কি করবে, যে লাইনে এক্সপার্ট, তাই না? তো এই ব্যাপার স্যার সাউন্ডটা আপনি কি প্র্যাকটিসে আছেন স্যার? আমি লিখে দিয়েছি না উপরে, পারোনি তো তুমি, নোটটা দেখো, এই নোটের উপরে যাও মাথায়। এখন আমার সাথে কথা বলতে হবে, নোটের মাথায় যাও, মাথায় গেছো? আমি যে নোটটা দিয়েছি ওটা মাথায় গেছো? জি স্যার। জি স্যার। লেখা আছে না যে প্রিপেয়ার্ড বাই, কে লেখা আছে? প্রফেসর কে? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। যে নিচে একদম লাস্ট লাইনে দেখো, পড়ে শোনাও, লাস্ট লাইনটা পড়ে শোনো, ওইটা ওই খোপের মধ্যে, অ্যাসুরেন্স খোপের মধ্যে। স্যার ফাউন্ডার পার্টনার আর্টিসান চার্টার অ্যাকাউন্টেন্টস ফাউন্ডার পার্টনার অফ আর্টিসেন অফ চার্টার, আর্টিসান। ফাউন্ডার পার্টনার। স্যার সিনপসিসটা দিয়ে দিলে ভালো হয়। ওকে, তাহলে তোমাদের কি 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 কেমন হলো, ক্লাস কেমন হলো বলো? অনেক স্যার ভালো অনেক ছিল ভালো লাগছে, অনেক আলহামদুলিল্লাহ। ভালো সাধারণ ছিল ছিল। ক্লাসটা। বলবে না স্যার ভালো লাগছে স্যার। আমার কথা স্যার হলো, খুবই ভালো লাগছে স্যার, খুবই ভালো লাগছে। যে এক চান্সে পাস করতে হবে, আমার এটাই। তোমাদেরকে আবার ইভ্যালুয়েশন করতে দিব তো, ওই যে ওইখান থেকে ইনস্টিটিউট থেকে ইভ্যালুয়েশন পেপার দিব, যে এই টিচার ভালো না, মানে বদমার্কা টিচার নাকি খারাপ টিচার, লিখতে হবে, বুঝছো, লিখে দিবা যে টিচার ভালো না। অবশ্যই স্যার, লিখে দিব স্যার। জি স্যার। এটা আমরা করতাম আগে, বুঝলা, এটা আমাদের ছিল। তো আমি কি হয়েছে কি, যে আমরা তো ভালোই লিখবো, আমরা তো লিখবো না, ছাত্ররা লিখুক যে তার টিচার না ভালো স্যার, কিনা। ওই ভাই বুঝতে পারে না স্যার, ওই ভাই ভালো লিখবে মানে আপনি ভালো না বলার আগে উনি বলে দিছে। না না, আমার কথা হলো যে তোমাদের এক চান্সে পাস করতে হবে, আর টিচারদের ইভ্যালুয়েশন তোমাদের উপরে ছেড়ে দিই। তোমরা ইভ্যালুয়েশন করবে যে এই টিচার আগামীবার ক্লাস নিবে না নিবে না, মানে তোমাদের পরের ব্যাচ নিবে কি নিবে না, এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। কোনো টিচারকে তোমরা যদি মনে করো যে না একে আর ক্লাসই নিতে দেবো না, তো তোমাদের হাতে চাবি দিয়ে দিচ্ছি, চাবি তোমাদের হাতে দিয়ে দিচ্ছি, পরে থেকে আর সেই ক্লাস নিতে পারবে। আর তোমরা যদি ভালো লেখো যে না গুড ভালো, তাহলে ওই টিচার কন্টিনিউ করবে, আদার্স করবে না। এটা আমি জোর করে করাইছি। কেন করেছি জানো? যে ভালো টিচার আছে যারা পাস করাতে পারবে, ছাত্রদের পাসের দরকার, অন্য কিছু দরকার, বক্তৃতা শোনার সময় নেই, পাস করার সময় তোমাকে পাস করতে হবে। এবং আমি সিসি লিখতে দেবো না, তো অল আর কোয়ালিফাইড, কোয়ালিফাইড, অল আর লিখবা কোয়ালিফাইড, বা এটা লিখবা পার্ট কোয়ালিফাইড। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। হ্যাঁ, খোদা হাফিজ। জি আল্লাহ স্যার। আসসালামু স্যার আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসটা একটু ডিলে হতে পারে, স্যার আমি সেলাই আমি হোস্ট জি রেকর্ডটা শেষ করে দিয়েন। হ্যাঁ, ওকে, শেষ করে দিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার।